গুড ইভিনিং, সবাই শুনতে পাচ্ছিস? আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, রুমেলা, অর্জুন, তোরা খাতা পেয়েছিস? দেখেছিস খাতা? হ্যাঁ স্যার, দেখেছি। আচ্ছা, কোনো যদি না বুঝতে পারিস তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জেনে নিবি, ঠিক আছে? অর্জুন, আরেকটু পড়াশোনা করতে হয় বাবা। এটা লেখাগুলো ঠিক হয়নি, লেখাগুলো খুবই কনসাইজ হয়ে হ্যাঁ গেছে। স্যার, সেন্টেন্স কনস্ট্রাকশন সেন্টেন্স কনস্ট্রাকশনটা খুবই ভালো। হ্যাঁ, আর রুমেলা আরেকটু কনসাইজ ফর্মে একটু বেশি লেখা হয়ে যাচ্ছে। একটু যেগুলো ইম্পর্টেন্ট টার্ম, যেগুলো গুরুত্বপূর্ণ টার্ম, সেই টার্মগুলো কিন্তু মিসিং হয়ে যাচ্ছে। সেই জন্য হাফ নাম্বার, 1 নম্বর এরকম করে বাদ যাচ্ছে। তো সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবি, আর যখনই অসুবিধা হবে আমাকে একটু জেনে নিবি যে এই জায়গাটায় কেন নাম্বার। কয়েকটা কোয়েশ্চেনে না ডাউট ছিল, যেগুলো মানে একটা কোয়েশ্চেন আমি করিনি, মানে কপি করিনি, মানে আনসারটা লিখিনি আর কি। ওই কোয়েশ্চেনটাও ডাউট হিসেবে আপনাকে পাঠাবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, পাঠিয়ে দিবি। আমি আনসার করে আমি পাঠিয়ে দেবো, ডিটেলে আচ্ছা, ঠিক আছে। আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর যারা আজকে অন্যরা জয়েন করেছি সবাইকে ওয়েলকাম। তো আমরা এই যে চ্যাপ্টারটা, একটা চ্যাপ্টার তো আমরা কমপ্লিট করেছি অলরেডি, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, এবং তার উপরে আমরা কোশ্চেন অ্যান্সার করিয়ে পরীক্ষাও নিয়েছি। তো এটা যারা আর কি এই ক্লাসটা করেনি, এই ক্লাসগুলো করেনি, তাদেরকে আলাদা করে আমি টাইম একটা করে দেবো। সেই টাইমে আমি ওটা ডিসকাস করে দেবো, সেটা আমি ওদের সাথে কথা বলে নেবো যারা আর কি এই ক্লাসটা করেনি। আর আমরা আগের সপ্তাহে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর জাস্ট শুরু করেছিলাম, জাস্ট ইন্ট্রোডাক্টরি কয়েকটা কথা বলেছিলাম। জাস্ট আমরা শুরুর থেকেই এটা আবার একবার কন্টিনিউ করছি, আর একবার বলছি, আর ডিটেলে যাচ্ছি, সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তবে যে কথাগুলো বলার আছে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো থাকে এনসিইআরটির বইতে, যে অ্যাক্টিভিটিগুলো থাকে, কোশ্চেন্স কিন্তু অ্যাক্টিভিটি থেকে প্রচুর কোশ্চেন্স দেয়। বোর্ডের কোশ্চেন দেখলেই বুঝতে পারবি, বা ইয়ারের কোশ্চেন দেখলে বুঝতে পারবি যে অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুব ভালো করে আমি এখানে দেখাই কিভাবে অ্যাক্টিভিটিটা হয়েছে। কিন্তু অ্যাক্টিভিটি থেকে অনেক কোশ্চেন থাকে, অ্যাক্টিভিটিগুলো ভালো করে দেখতে হয়, ভালো করে বুঝতে হয়। তো এগুলো কিন্তু একটু কেয়ারফুলি লক্ষ্য করবি, কারণ আমরা অলরেডি পরীক্ষা নিয়েছি, তাতে সামহাউ কিছু কিছু জায়গা এখনো কিন্তু তোদের একটু ল্যাক অফ নলেজ থেকে গেছে, সেগুলো কিন্তু আমরা আবার রিভিশন করব। এই তো কটা চ্যাপ্টার রয়েছে, তো আবার রিভিশন করব, সেগুলো নিয়ে আবার নিশ্চয়ই ডিসকাস করব। আপাতত আজকে আমরা ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর এই জিনিসটা নিয়ে আমরা কথা বলছি, চ্যাপ্টার নাম্বার 2, ক্লাস 9 সায়েন্স। এখন দেখ যে আমি আগের সপ্তাহে বলেছিলাম, তবুও আবার একবার বলছি যে আমরা এই চ্যাপ্টারে কি কি জিনিস কভার করব। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশ অনেকগুলো টপিক, তার সাথে অনেক সাব টপিকও রয়েছে, সেগুলো আমরা কভার করব। যেরকম পিওর সাবস্ট্যান্সেস, তার মধ্যে এলিমেন্ট পড়ছে, মেটাল, নন মেটাল, মেটালয়েডস, নোবেল গ্যাস পড়ছে, সিম্বল তো আগেও পড়ে এসেছিস, সেটাকে সিম্বলের কথা একটু আমরা জাস্ট কিছুটা বলবো। কম্পাউন্ডে চলে আসবো, তারপরে ইমপিওর সাবস্ট্যান্সেস, টাইপস অফ দ্য মিক্সচার, সলিউশন, ডিফারেন্ট টাইপসের সলিউশন আছে, সাসপেনশন, কোলাইড, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেপারেশন ফ্রম মিক্সচার। অ্যান্ড লাস্টলি আমরা আমাদের যেরকম সিলেবাসে আছে এনসিইআরটি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস দিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করবো। অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু জিনিসপত্র রয়েছে, তো আমরা ধীরে ধীরে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চল আমরা শুরু করি আজকের সেশন। তো ফার্স্ট কথা হচ্ছে যে যেমনটা বলছিলাম, যে আমাদের আশেপাশের যে জিনিসপত্রগুলো রয়েছে, আমরা সবসময় তাদেরকে কিছু পিওর টার্ম দিয়ে কিন্তু ডেজিগনেট করি, বলি পিওর। যেরকম তার পিওর মিল্ক, কেউ বলছে পিওর মিল্ক, কেউ বলছে পিওর ঘি। তো এই পিওর মিল্ক বা পিওর ঘি, এই যে কথাগুলো, এই যে পিওর টার্মটা ইউজ করছি, এটা এর মানে কি, বা এই পিওরের সাথে কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে পিওর তার সাথে কি রিলেশনশিপ। অ্যাকচুয়ালি আমরা যে ডেলি লাইফে যে জিনিসপত্রগুলো, কমোডিটিসগুলো কিনি, তার গায়েতে যে পিওর লেখা থাকে, সেই পিওরের সাথে আমরা যে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর বলে যে চ্যাপ্টারটা পড়ছি, এই পিওরের সাথে ওই পিওরের কোনো সম্পর্ক নেই।
প্রথম কথা, পিওর ঘি বলতে ওরা বোঝাচ্ছে যে ঘিয়ের মধ্যে আদার কোনো ভেজাল জিনিসপত্র বা আদার কোনো ইনগ্রেডিয়েন্ট এক্সটার্নাল কিছু মেশানো নেই, বা মিল্কের মধ্যে এক্সটার্নাল কিছু মেশানো নেই। কিন্তু ওখানে কিন্তু, বা মিল্কের মধ্যে আলাদা কোনো কিছু নেই, কিন্তু আমরা যদি দেখি মিল্ক, সেই মিল্কের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব কিন্তু সেখানে ফ্যাট আছে, সেখানে ওয়াটার রয়েছে, আদার ডিফারেন্ট টাইপসের আদার টাইপস অফ মেটেরিয়াল রয়েছে। তাই পিওর মানে কেমিস্ট্রির ভাষায় একই রকমের এলিমেন্ট বা কম্পাউন্ড দিয়ে তৈরি হবে। পিওর মানে ওয়ান টাইপ এলিমেন্ট অর ওয়ান টাইপ কম্পাউন্ড, তাকেই আমরা বলবো পিওর। দেখ, তোকে যদি বলে কথার কথা যে তোকে বললো যে সুগার সলিউশন, দেখ কথাটা শুন, তোকে বললো যে আমি এরকম ভাবে আমি একটা লিখছি যে সুগার সলিউশন, তুই লিখছিস যে সুগার সলিউশন, তাহলে তার মধ্যে তুই কি পাচ্ছিস? তার মধ্যে তুই সুগার পাচ্ছিস, আবার ওয়াটার পাচ্ছিস। তাহলে সুগার একটা কম্পাউন্ড, আবার ওয়াটার একটা কম্পাউন্ড, তাই এটা আর তখন পিওর হবে না। এটা কি হবে না, পিওরের উল্টো জিনিস হচ্ছে মিক্সচার। তো যে চ্যাপ্টারটা কিন্তু আজকে এই চ্যাপ্টারটার এই পার্টিকুলার বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। তো পিওর কথাটার মানে হচ্ছে যে ওখানে এক টাইপের জিনিসপত্র থাকবে, আদার ডিফারেন্ট টাইপের কিছু থাকবে না। যদি এলিমেন্ট থাকে তাহলে এলিমেন্টই থাকবে, বা কম্পাউন্ড থাকলে কম্পাউন্ডই থাকবে। এখন এলিমেন্ট বা কম্পাউন্ড এগুলো কি ব্যাপার, সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলে যাচ্ছি, একটু আমি বলছি, তাহলে আস্তে আস্তে তুই বুঝতে পারবি যে এগুলোর মানে কি। তো আমরা চল এলিমেন্ট, কম্পাউন্ড, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বলি যে পিওর ব্যাপারটার মধ্যে কি ব্যাপারটা থাকছে। দেখ, প্রথম কথা হচ্ছে যে আমরা চ্যাপ্টারটাতে কি বলা আছে, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। তার মানে ম্যাটার কথাটা এর মধ্যে রয়েছে। তো ম্যাটার আমরা আগের চ্যাপ্টারেই পড়িয়েছি, তবুও আমরা একবার বলে দেয়া যে ম্যাটার বলতে কাদেরকে বোঝায় না, যারা কিনা কিছু না কিছু স্পেস অকুপাই করে থাকে এবং যাদের মাস আছে, যারা স্পেস অকুপাই করবে এবং যাদের মাস আছে, তারা সবাই হচ্ছে ম্যাটার। তো তার মধ্যে সলিড, লিকুইড, গ্যাস। তো ম্যাটারকে সেই জন্যে আমরা বলছি যে মে এক্সিস্ট অ্যাজ সলিড, লিকুইড, গ্যাস। এবারে ম্যাটারকে কিন্তু আমরা নেচারে দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি না পিওর সাবস্ট্যান্স, দিস ইজ পিওর, কেমিস্ট্রির ভাষায় পিওর। আর একটা হচ্ছে মিক্সচার। তো পিওর সাবস্ট্যান্স মানে কি? পিওর সাবস্ট্যান্স মানে হচ্ছে হ্যাভিং অ্যান ইনভেরিয়েন্ট কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড ডিস্টিংক্ট প্রপার্টিজ। তার একটা কেমিক্যাল কম্পোজিশনটা ফিক্সড, কোনো ভেরিয়েবল কেমিক্যাল কম্পোজিশন থাকবে না, ডিফারেন্ট টাইপের থাকবে না। তুমি একটা ধরো এরকম একটা জায়গায় কিছু আয়রন নিয়েছো, এটা হচ্ছে ডিস্টিংক্ট, সব জায়গায় আয়রন আছে। কিন্তু তুমি একটা এরকম জায়গায় আয়রন নিয়েছো, সালফার নিয়েছো, তাহলে এখানটায় যদি কেউ দেখে তাহলে শুধু আয়রন দেখতে পাচ্ছে, আবার এখানটায় যদি কেউ দেখে তাহলে আয়রন সালফার দেখতে পাচ্ছে, আবার এখানে যদি দেখে কেউ সালফার দেখতে পাচ্ছে। দিস ইজ ভেরিয়েবল কম্পোজিশন। তার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কম্পোজিশন। এ নিয়ে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিতে আমরা দেখবো, আজকে আমি দেখাবো তোকে অ্যাক্টিভিটিটা। তো ম্যাটার হ্যাভিং ইনভেরিয়েন্ট কেমিক্যাল কম্পোজিশন মানে সব জায়গায় একই রকমের কেমিক্যাল কম্পোজিশন থাকবে এবং ডিস্টিংক্ট প্রপার্টি, তার প্রপার্টি একই রকমের হবে। দেখ, এখানে যদি দুটো আয়রন থাকে, এখানে যদি একটা আয়রন থাকে, তাহলে তার প্রপার্টি আলাদা হয়ে যাচ্ছে। এখানে সালফার আছে, এখানে সালফার নেই। তো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট প্রপার্টি যদি হয়, তাহলে তাকে আমরা পিওর সাবস্ট্যান্স বলবো না। কিন্তু
এই যে পিওর সাবস্ট্যান্স তাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড। তো এলিমেন্ট মানে হচ্ছে তাকে তুই আরো সিম্পল কোনো ফর্মে তুই নিয়ে যেতে পারবি না, তাকে ভেঙে তুই আরো ছোট কিছু করতে পারবি না। যেরকম ধর আমি বলছি আয়রন, আয়রনকে তুই ভাঙলে তুই আয়রনই পাবি, ভাঙলে আয়রন পাবি। এছাড়া কিন্তু আয়রনের মতো এরকম আলাদা কিছু এলিমেন্ট বা অন্য কিছু তুই পাবি না। কিন্তু ধর ইফ উই ডিকম্পোজ ওয়াটার, ওয়াটারকে তুই ডিকম্পোজ করলি, তাহলে সেখান থেকে হাইড্রোজেন পাবি, অক্সিজেন পাবি, হাইড্রোজেন অক্সিজেন এগুলো পাবি। তো তাহলে ওয়াটার থেকে তুই হাইড্রোজেন অক্সিজেন দুটো এলিমেন্ট, আলাদা একটা এলিমেন্ট পাচ্ছিস, সেই জন্য ওয়াটারটাকে বলবি কি কম্পাউন্ড, কিন্তু আয়রনটাকে কি বলবি এলিমেন্ট। এলিমেন্টকে ভাঙলে কিন্তু ওই এলিমেন্টটাই থাকে, এখানে যে যত জায়গা রয়েছে এখানে সব যদি ভাঙিস তাহলে তুই আয়রন আয়রনই পাবি, কিন্তু ওয়াটারকে ভাঙলে তুই হাইড্রোজেন অক্সিজেন পাবি। এ নিয়ে আমরা আরো ডিটেলে যাচ্ছি। মিক্সচার কিন্তু কি না, টু অর মোর পিওর সাবস্ট্যান্স তারা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকবে এবং ক্যান বি সেপারেটেড বাই ফিজিক্যাল মেথড। মিক্সচারের মধ্যে কিন্তু মোর দ্যান ওয়ান কম্পাউন্ডও থাকতে পারে বা মোর দ্যান ওয়ান এলিমেন্টও থাকতে পারে। আয়রন, সালফার এটা একটা মিক্সচার, বা চিনির জল, দুধ, এসব মিক্সচার, এদেরকে চাইলে তুমি আলাদা করতে পারো, ইনগ্রেডিয়েন্টগুলোকে আলাদা করতে পারো। এবং তার আবার দুটো ভাগ আছে, হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস, এগুলো সব নিয়ে আমরা বলছি। জাস্ট ক্লাসিফিকেশনটা আমি তোকে বললাম যে ম্যাটারকে তুই দুভাগে ভাগ করতে পারিস, পিওর সাবস্ট্যান্স, মিক্সচার, পিওর সাবস্ট্যান্সকে আবার এলিমেন্ট আর কম্পাউন্ড, মিক্সচারকে আবার হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস। তো এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি প্রথমে। এবারে আরো এর মধ্যে আরো ভাগ রয়েছে, সলিউশন, সলিউশনের ভাগ রয়েছে, ইত্যাদি ইত্যাদি, পরে আসছি, আস্তে আস্তে আসছি। তো প্রথমে দেখ যে আমরা যে কথাটা বলেছি অলরেডি আমরা যেটা বলেছি সেটাতে চলে আয়, একদম শুরুর জায়গাতে চলে আয়, যে ম্যাটার সেটা কিন্তু কি না, তার মধ্যে কিন্তু তিনটে টাইপ রয়েছে, তিনটে স্টেট রয়েছে। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। সলিড এর মধ্যে কিন্তু অনেকই পার্টিকেলস রয়েছে, প্রত্যেকটা ম্যাটার কিন্তু মেড আপ অফ স্মল পার্টিকেলস, ছোট 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 পার্টিকেলস দিয়ে জুড়ে একটা ম্যাটার তৈরি হয়েছে। সে যদি তুই লিকুইডের কথা বলিস তাহলে লিকুইডের মধ্যেও কিন্তু আছে, গ্যাস যদি বলিস তাহলে গ্যাসের মধ্যেও কিন্তু ছোট ছোট পার্টিকেলস রয়েছে। সলিডের মধ্যে খুব ক্লোজ কন্ট্যাক্টে রয়েছে, খুব কাছাকাছি রয়েছে এবং অ্যাট্রাকশনটা অনেক বেশি। লিকুইডের মধ্যে একটু দূরে রয়েছে, গ্যাসের মধ্যে কিন্তু আরো অনেকটাই দূরে রয়েছে। এই যে ছোট ছোট পার্টিকেলস গুলো, এদেরকে বলা হয় কি অ্যাটম। অ্যাটম যেটা কিনা স্মলেস্ট পার্ট অফ ম্যাটার, ম্যাটারের সব থেকে ছোট পার্ট যেটা, ম্যাটারের সব থেকে ইউনিট পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যাটম। তুমি যদি ম্যাটারকে ভাঙো তাহলে তার সব থেকে ছোট পার্ট যেটা, সেটাই হবে কি অ্যাটম, যাকে আমরা পার্টিকেল বলে আপাতত জানি, যে ছোট ছোট পার্টিকেল দিয়েই কিন্তু ম্যাটারটা তৈরি হয়। এবং এই হচ্ছে তাকে, এই পার্টিকেলগুলো কিন্তু আলটিমেটলি অ্যাটম। এখন দেখ, তুই যেদিকেই তাকাবি যা কিছু তুই দেখতে পাবি, এই ধর মাউন্টেন দেখতে পাচ্ছিস, এর মধ্যে তুই এরকম একটা জায়গা থেকে কিছু অংশ তুই নিয়ে নিবি, তার মধ্যে কি স্টোন, স্টোন মানে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, তার মধ্যে তাকে ভাঙলে ক্যালসিয়াম আছে, এটা একটা অ্যাটম, কার্বন একটা অ্যাটম, অক্সিজেন একটা অ্যাটম। তো তুই যা কিছু দেখতে পাবি আশেপাশে, তাকে আলটিমেটলি যদি তুই ভাঙিস, সলিড, লিকুইড বা গ্যাস যাই হোক না কেন, আলটিমেটলি কিন্তু তুই যাবি কোথায়, অ্যাটমে যাবি। কারণ অ্যাটমই হচ্ছে সেটা যা দিয়েই কিন্তু সমস্ত সলিড, লিকুইড, গ্যাস এগুলো তৈরি হয়েছে। আবার ধর এখানে একটা চেয়ার তুই দেখতে পাচ্ছিস, এই চেয়ারের মধ্যে কিন্তু কার্বন অ্যাটম, প্রচুর প্রচুর কার্বন অ্যাটম দিয়ে তৈরি, কার্বন 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 কার্বন, অনেক কার্বন অ্যাটম দিয়ে তৈরি। তো সে যাই হোক না কেন, সব সময়তেই যে কোনো ম্যাটার কিন্তু ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি, আর সেই পার্টিকেলস গুলোকে আমরা ফর দ্য টাইম বিং অ্যাটম বলছি। অ্যাটম নিয়ে আমরা ডিটেলে কিছু যাচ্ছি না,
আমি যথাসময়ে ডিটেলে তোকে বলবো। অ্যাটমস অ্যান্ড মলিকিউলস বলে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার পড়াবার সময় আমরা অবশ্যই বলবো। তাহলে আমরা বুঝলাম যে এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস, যা স্পেস অকুপাই করে রাখে এবং যার মাস আছে, তাকেই আমরা কিন্তু ম্যাটার বলেই জানি। এবং ম্যাটার কিন্তু ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। যতটা বলছি ততটা বোঝার চেষ্টা কর, বেশি কিছু দরকার নেই। যা একদম আমি বলছি সেইটুকুই নিয়ে ভাবতে ভাবতে চল, আলটিমেটলি দেখবি অনেক কিছু জানা হয়ে যাবে। তো ম্যাটার তার মানে সলিড, লিকুইড, গ্যাস, যে কোনো স্টেটে থাকুক না কেন। আগের যে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংসে, তাতে আমরা আরো দুটো স্টেটের কথা বলেছিলাম। যাকে নর্মালি 3টে স্টেট এবং সেই স্টেট ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি, তাদেরকে বলা হচ্ছে অ্যাটম। তো এখন দেখ, একটা জিনিস বোঝার চেষ্টা কর যে ম্যাটারের তো এক্সাম্পল তুই যখন তখন দিতে পারবি। চারিধারে তুই যা দেখতে পাচ্ছিস সবই ম্যাটার, সবই স্পেস অকুপাই করে রাখছে। বুক, পেন্সিল, ইলেকট্রনিক গেজেট, এয়ার, কমন সল্ট, যা কিছু তুই দেখছিস, চেয়ার, টেবিল, মাউন্টেন, যা কিছু সবই তো ম্যাটার এর মধ্যে পড়ে। তখন এই যে ম্যাটার, যে আমরা এত সব আমরা এক্সাম্পল দিচ্ছি, এই কথা আমি অলরেডি বলেছি যে এই ম্যাটারগুলোর মধ্যে তুই দেখতে পাচ্ছিস এখন যে ছোট 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 পার্টিকেলস গুলো সমস্ত রয়েছে। এই ছোট ছোট পার্টিকেলস গুলো যে রয়েছে, মানে যাকে আমরা অ্যাটম বলে জানছিলাম, তাদের যে অ্যাট্রাকটিভ ফোর্স, তার উপর বেস করে কিন্তু ম্যাটারটাকে ক্লাসিফিকেশন করা হয়েছে। আমি একটাই কথা তোকে আগে বলেছি যে এই পার্টিকেলস গুলো ভীষণ কাছাকাছি থাকে সলিডে। তার মানে সলিডে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন ম্যাক্সিমা, যেটা তুই অবশ্যই জানিস, অ্যাট্রাকশন ম্যাক্সিমা। তাহলে সলিডে সব থেকে বেশি, তারপরে লিকুইড, তারপরে গ্যাসে সব থেকে কম। আমরা দেখেছি যে হট এয়ার বেলুন, এই যে এর মধ্যে হাইড্রোজেন গ্যাস বা এইসব ভরা থাকে, তো এরা কিন্তু এই বেলুনের যে মধ্যে যে গ্যাসগুলো থাকে, সেই গ্যাসগুলোর মধ্যে খুবই কম ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এবং খুব লাইটার গ্যাস। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এতই কম যে একটা মলিকিউল আর একটা মলিকিউলকে প্রায় নেগলিজিবল অ্যাট্রাকশন করে না বললেই চলে। তখন এই সলিড, লিকুইড বা গ্যাস, তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন সলিডে সব থেকে বেশি, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে হচ্ছে সব থেকে কম। এই অ্যাট্রাকশনের ওপরে বেস করেই কিন্তু এদের প্রপার্টিগুলো ডিফারেন্ট হয়ে যায়। আমি তোকে বলেছিলাম যে ম্যাটারকে কিন্তু আসলে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে পিওর সাবস্ট্যান্স এবং আরেকটা হচ্ছে মিক্সচার। কিসের ওপরে বেস করে? ডিপেন্ডিং আপন দা সেপারেশন টেকনিক। কথাটা বোঝার চেষ্টা কর, সেপারেশন টেকনিক। সেপারেশন টেকনিক মানে দেখ, পিওর সাবস্ট্যান্স যেগুলো হবে, তার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকবে, সেগুলো নর্মাল সেপারেশন প্রসেসে তুমি কিন্তু সেপারেট করতে পারবে না। আজকে ধর আমি একটা কথার কথা বলছি, ধর আয়রন, তার সাথে সালফার রয়েছে। তো তুই একটা ম্যাগনেট যদি নিয়ে আসিস, তাহলে এটা সবাই জানে যে আয়রনকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু সালফারকে তো অ্যাট্রাক্ট করবে না। তাহলে সালফার আর আয়রনটাকে তুই ইজিলি সেপারেটেড, সহজেই তুই সেপারেট করতে পারবি। কিন্তু দেখ, পিওর সাবস্ট্যান্স আমি বললাম যে কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে কি আছে না, কার্বন আছে, অক্সিজেন আছে। ক্যান ইউ সেপারেট কার্বন অ্যান্ড অক্সিজেন ইজিলি? অ্যান্সার ইজ নো। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেনকে অত সহজে তাদেরকে আলাদা করা কিন্তু সম্ভবপর নয়, কারণ ওটা একটা পিওর সাবস্ট্যান্স। পিওর সাবস্ট্যান্সের ইনগ্রেডিয়েন্ট গুলোকে আমরা ইজিলি সেপারেট করতে পারি না নর্মাল ফিজিক্যাল মেথড, এই যে ম্যাগনেটিক ফিল্ড বা ইভাপোরেশন বা বয়েলিং বা এই সমস্ত যে ফিজিক্যাল মেথড, সেগুলো দিয়ে কিন্তু আমরা তাদেরকে কি করতে পারি না, সেপারেট করতে পারি না। তো সেপারেশন টেকনিকের উপরে বেস করে আমরা পিওর সাবস্ট্যান্স এবং মিক্সচার, এই দুটো ভাগে আমরা প্রথমে ভাগ করেছি।
তো দেখ যে এই যে দুটো ভাগে ভাগ করেছি, পিওর সাবস্টেন্স আমি বলেছি অলরেডি ওয়ান টাইপ অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, তার মধ্যে একই রকমের তুই পার্টিকেল দেখতে পাবি, যে কোনো জায়গা তুই খুঁজিস একই জিনিস পাবি। তুই একটা আয়রনের রড যেরকম আমি বলছিলাম, এখানেও আয়রন পাবি, এখানেও আয়রন পাবি, এখানেও আয়রন পাবি, এখানে যদি তুই এক বালতি জল নিস তাহলে এখানেও H2O পাবি, এখানেও H2O পাবি, এখানেও H2O পাবি, এখানে H2O পাবি। একই রকমের ওয়ান টাইপ অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস তুই পাবি, cannot be separated by physical method। এক রকমের কনস্টিটিউয়েন্ট পাবি এবং ফিজিক্যাল মেথড মানে কি? মানে হচ্ছে যে যেসব ফিজিক্যাল প্রসেস, বয়েলিং করা, ইভাপোরেশন করা, ক্রিস্টালাইজ করা, ফিল্ট্রেশন করা, এরকম ধরনের যে সমস্ত প্রসেস আছে যেগুলোকে বলে ফিজিক্যাল মেথড। তো অল দোজ ফিজিক্যাল মেথড ক্যান নট বি ইউজ টু সেপারেট দ্য কনস্টিটিউয়েন্টস অফ পিওর সাবস্ট্যান্স। পিওর সাবস্ট্যান্সের কনস্টিটিউয়েন্টগুলোকে কিন্তু তুমি এগুলো দিয়ে সেপারেট করতে পারবে না। এখন দেখ, এই যে কল থেকে যে জল পড়ছে, এই ওয়াটার, অনেক ওয়াটার মলিকিউল আছে এর মধ্যে। তো তুমি চাইলেই কি ওয়াটার মলিকিউলগুলোকে, তার মধ্যে যে হাইড্রোজেন অক্সিজেন আছে সেগুলো ইনগ্রেডিয়েন্টগুলোকে আলাদা করতে পারো না। কিংবা ধর এই ডায়মন্ড, তার মধ্যে কার্বন আছে, প্রচুর কার্বন অ্যাটম দিয়ে তৈরি। ইট কন্টেন্স লার্জ নাম্বার অফ কার্বন অ্যাটম। তোমাকে যদি বলা হয় এখান থেকে একটা কার্বন অ্যাটম আলাদা করে দাও, পারবে কি? নর্মালি পারা যাবে না, ফিজিক্যাল মেথডে পারা যাবে না। তার জন্য অনেক রকম পরিশ্রম করতে হবে, অনেক কেমিক্যাল প্রসেস, অনেক স্টেপ ওয়াইজ প্রসেস আমাদেরকে করতে হবে। করার পরে তবেই কেবলমাত্র সম্ভবপর হবে, কিন্তু দ্যাট ইজ নট ইজিয়ার প্রসেস। সো পিওর সাবস্ট্যান্স একই টাইপের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস দিয়ে তৈরি হবে। পিওর সাবস্ট্যান্সের মধ্যে একাধিক মোর দ্যান ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস থাকবে না। তাহলে তোকে যখন বলছিল যে পিওর মিল্ক, তাহলে মিল্ক বলে একটা পার্টিকেল হয় না, মিল্কের মধ্যে অনেক রকমের জিনিস আছে। তাহলে ওই কথাটা কিন্তু ভুল কথা যে পিওর মিল্ক বা পিওর ঘি, কারণ পিওর মিল্ক বা পিওর ঘি ওর মধ্যে পিওর হলেও ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কেমিস্ট্রি সেন্সে কিন্তু পিওর না। কারণ কেমিস্ট্রি ডেফিনেশনে বলা আছে যে এক রকমের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস থাকলে তবেই তাকে পিওর বলা হবে। একটা ওয়াটার, সেটা পিওর, চিনির জলটা কিন্তু পিওর নয়, নুনের জলটা কিন্তু পিওর নয়, তাকে বলে মিক্সচার, সেটাকে বলা হবে মিক্সচার। and pure substance cannot be separated by normal physical methods, physical মেথডে সেপারেট করা যাবে না। তো পিওর সাবস্ট্যান্স আমরা এখানে ডায়মন্ড বা ওয়াটার এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে বলছিলাম। এবারে এখানে জলের মধ্যে তো হাইড্রোজেন আর অক্সিজেন আসছে, সেটা তো তাহলে মিক্সচারের হয়ে গেল না। হাইড্রোজেন অক্সিজেন মিক্সচার নয়, হাইড্রোজেন না বাবা, এরকম বলতে নেই। হাইড্রোজেন অক্সিজেন মিক্সচার নয়, হাইড্রোজেন অক্সিজেন এরকম ভাবে নেই, একটা হাইড্রোজেন অক্সিজেন এরকম ভাবে নেই। দে ইউনাইট উইথ দ্য ফর্মেশন অফ ওয়াটার, দ্যাট ইজ আ কম্পাউন্ড, ইট ইজ কম্পাউন্ড। কম্পাউন্ড যখন থাকে তার মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের কোনো প্রপার্টি ওর মধ্যে থাকে না। জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে ঠিকই কথা, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন এরকম ভাবে এলিমেন্টাল ফর্মে নেই, ওরা কম্পাউন্ড ফর্মে আছে। তুমি চাইলেই হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করতে পারবে না। আগে দেখ, পড়তে থাক, আমি বলছি আরো ভালো করে ক্লিয়ার হবে। জলের মধ্যে কিন্তু হাইড্রোজেন, তো কম্পাউন্ড যেটা, আমরা পিওর সাবস্ট্যান্সকে দুটো ভাগে ভাগ করেছি কেমিক্যাল প্রপার্টিজ এর উপর বেস করে। ওয়ান ইজ এলিমেন্ট এন্ড অ্যানাদার ওয়ান ইজ কম্পাউন্ড। এই কথা আমরা প্রথম যে টেবিলটা সেটাই বলেছি। এখন এলিমেন্ট কি, কম্পাউন্ড কি, ভালো করে বুঝতে হবে। এগুলো খুব বেসিক ব্যাপার, ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তো এলিমেন্ট এবং কম্পাউন্ড এগুলো কি? দেখ, একটা জিনিস বোঝার চেষ্টা কর যে এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার, এই তিনটে বেসিক টার্ম, এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার। কারণ ম্যাটারকে পিওর সাবস্ট্যান্স এবং মিক্সচারে আমি ভাগ করেছিলাম। সেই পিওর সাবস্ট্যান্সের মধ্যে কিন্তু দুটো থাকছে, একটা হচ্ছে, এটা হচ্ছে পিওরের মধ্যে, একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড। তো আমরা প্রথমে এলিমেন্ট নিয়ে বুঝি। এলিমেন্ট নিয়ে যদি আমরা বুঝি তাহলে কি না, এলিমেন্ট কোনগুলোকে বলে? ধর গোল্ড, সিলভার, যত আমাদের 118 elements in the
পিরিয়ডিক টেবিল। 118 খানা এলিমেন্ট রয়েছে, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, জিঙ্ক, কপার, এরকম মিলিয়ে 118টা এলিমেন্ট রয়েছে। এরা সবই কিন্তু একই রকমের অ্যাটম দিয়ে তৈরি। গোল্ড, সিলভার এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। কিন্তু এলিমেন্ট যখন কম্বাইন করে যেটা তৈরি হয় তাকে বলে কম্পাউন্ড। এলিমেন্ট যখন কম্বাইন করে যায় তখন তার থেকে কম্পাউন্ড তৈরি হয়। আর অনেকগুলো কম্পাউন্ড যখন আবার মিক্স করে তখন সেটা মিক্সচার হয়। তো সয়েল, কোক এই সবগুলো হচ্ছে মিক্সচার। এলিমেন্ট, গোল্ড, সিলভার, ওয়াটার, সল্ট হচ্ছে এরা কম্পাউন্ড। দেখ, ওয়াটার একটা কম্পাউন্ড, H2 একটা কম্পাউন্ড, সুগার একটা কম্পাউন্ড, আর চিনির জল, সুগার ওয়াটার, এটা একটা মিক্সচার। তার মানে দেখ, আমি যদি তোকে পরপর যদি বলি তাহলে ধর হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন এসব হচ্ছে কি এলিমেন্ট। এবারে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন দিয়ে তৈরি হলো কি না সুগার, C12H22O11, দিস ইজ সুগার। সুগারটা হয়ে গেল কি কম্পাউন্ড। তাহলে এলিমেন্ট গুলো জুড়ে গিয়ে কি তৈরি করলো না কম্পাউন্ড। আবার হাইড্রোজেন, অক্সিজেনও জুড়ে গিয়ে জল তৈরি করলো। এবারে এই দুটো একসাথে মিক্স করলাম, সুগার আর ওয়াটার। এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, সুগার একটা কম্পাউন্ড, ওয়াটার একটা কম্পাউন্ড, তাদেরকে মিক্স করলাম। মিক্স করে তৈরি হলো কি না সলিউশন। সলিউশনটাকে আমি কি বলবো না মিক্সচার। তাহলে বুঝেছিস কিনা দেখ, এলিমেন্ট গুলো কম্বাইন করে কম্পাউন্ড হয়, মোর দ্যান ওয়ান কম্পাউন্ড আবার মিক্স করে কিন্তু মিক্সচার হয়। তো সেই জন্যে এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার এই তিনটে ব্যাপার কিন্তু আলাদা করে আমাকে জানতে হচ্ছে। তো প্রথমত দেখ, আমরা এলিমেন্টের কথা বলছি। এলিমেন্ট তো প্রচুর রয়েছে, 118টা এলিমেন্ট রয়েছে। যেরকম আয়রন, তো তুই এই আয়রনে পেরেক রয়েছে, এরকম এর যে কোনো জায়গায় তুই খুঁজলে কি পাবি? এখানেও তুই আয়রন অ্যাটম পাবি, এখানেও তুই আয়রন অ্যাটম পাবি, সব জায়গায় তুই আয়রনই পাবি। আরো দেখ, এই যে অ্যালুমিনিয়ামের একটা চেয়ার, তার সমস্ত জায়গায় কিন্তু তুই অ্যালুমিনিয়ামই পাবি। এখানে 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 সব জায়গায় তুই অ্যালুমিনিয়ামই পাবি। আইডেন্টিক্যাল, একই অ্যাটম, সেম অ্যাটম তুই পাবি। আবার দেখ কপার, এই যে কপারের তার, সব জায়গায় তুই যে কোনো জায়গায় তুই আইডেন্টিফাই করিস না কেন, এখানে কিন্তু তুই কপারের তারই পাবি, কপার অ্যাটমই পাবি। কপার অ্যাটম ছাড়া অন্য কোনো এলিমেন্ট তুই পাবি না। কোনো এলিমেন্ট এখানে পাওয়ার কোনো চান্স নেই, চান্স জিরো। তারপরে কপারের পরে ধর গোল্ড, তো গোল্ডের যত অ্যাটম সমস্ত জায়গায় তুই এখানে সব জায়গায় তুই গোল্ডের অ্যাটমই পাবি। এখানে 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 সব জায়গায় তুই গোল্ডের অ্যাটমই পাবি, কোনো অসুবিধার কিছু নেই। এগুলো সবই এলিমেন্ট। দেখ সিলভার, সিলভার সমস্ত জায়গায় তুই সিলভার অ্যাটমই পাবি, এটা সিলভার দিয়েই তৈরি, আর অন্য কিছু অ্যাটম তুই এখানে পাবি না। তো এরকম কার্বন, পেন্সিলেসিস, তো সব জায়গায় কিন্তু কার্বন অ্যাটমই রয়েছে। এরকম আরো চলে যায় অক্সিজেন, এই যে এখন করোনা হচ্ছে অক্সিজেনের মাস্ক পরানো রয়েছে, অক্সিজেন দেওয়া রয়েছে, অক্সিজেন নিচ্ছে, তো সব জায়গায় অক্সিজেনই তুই পাবি, অক্সিজেন গ্যাসে। নিয়ন লাইট, যে দোকানপাটে নাম লেখা থাকে নিয়ন লাইট দিয়ে গ্লো সাইন, সেগুলো নিয়ন গ্যাস। তো সবগুলোই এগুলো কিন্তু 118 খানা, প্রত্যেকটাই কিন্তু এলিমেন্ট এবং আইডেন্টিক্যাল অ্যাটম দিয়ে তৈরি, একই রকমের পার্টিকেলস দিয়ে তৈরি। সিমিলার পার্টিকেলস দিয়ে যারা তৈরি হয় তাদেরকে বলে কি এলিমেন্ট, তাদেরকে আমরা বলবো এলিমেন্ট। এলিমেন্টের মধ্যে কিন্তু অন্য কোনো কিছু থাকবে না, শুধুমাত্র এক রকমেরই অ্যাটম থাকবে। তাহলে অল দ্য অ্যাটমস, এর কথা বলতে পারছি এখন। দেখ, all the atoms in an element is identical to each other. তার যে কোনো জায়গায় যে কোনো অ্যাটম নিয়ে যদি তুমি না দেখো,
তো কি দেখতে পাবে? দেখতে পাবে যে একই আইডেন্টিক্যাল, তার প্রপার্টিও এক, তার ক্যারেক্টারিস্টিক্স এক, সবকিছু সেম। এলিমেন্ট মানেই তার মধ্যে ডিফারেন্ট কিছু থাকবে না, একটা পার্টিকুলার এলিমেন্ট তারই অ্যাটম থাকবে, অন্য কোনো এলিমেন্টের অ্যাটম ওর মধ্যে থাকবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা, purest form of matter which is made up of only one type of constituent particle. স্যার এই যে আমাদের 118টা যে আমাদের এলিমেন্টস আছে, তাহলে কি সেখান থেকে তো কম্পাউন্ডস আর মিক্সার তৈরি হচ্ছে, কম্পাউন্ডস থেকে মিক্সার, সেগুলো কি 118 জিনিস দিয়ে মানে এলিমেন্টস দিয়ে তৈরি? 118টা যে এলিমেন্ট আছে ওগুলো সবই একই রকমের অ্যাটম দিয়ে তৈরি। ওগুলো আবার জুড়ে যেগুলো তৈরি হবে সেগুলোতে তো ডিফারেন্ট অ্যাটম থাকবে, তারা কম্পাউন্ড হবে। কিন্তু 118 খানা যে আছে এলিমেন্ট 118টাই রয়েছে। কম্পাউন্ড লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু এলিমেন্ট কিন্তু ওই 118টার বেশি নেই। এলিমেন্ট 118 খানাই রয়েছে, ওইগুলোই হচ্ছে এলিমেন্ট, এর বেশি আর পৃথিবীতে নেই এলিমেন্ট যা একই টাইপের অ্যাটম দিয়ে তৈরি। কম্পাউন্ড অনেক হতে পারে, ওই এলিমেন্টগুলো জুড়ে জুড়ে প্রচুর কম্পাউন্ড হতে পারে। কথা বুঝেছিস? হ্যাঁ স্যার। আগে চল দেখ, এলিমেন্ট গুলোকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, যত এলিমেন্ট আছে। আগের ক্লাসেও পড়েছিস। এখানে তুই 3টে দেখতে পাচ্ছিস, মেটাল, নন মেটাল, মেটালয়েড। এছাড়াও আরো একটা আমরা বলতে পারি এখানে ইনার্ট গ্যাসেস। তো মেটাল, নন মেটাল, মেটালয়েড আর তার সাথে ইনার্ট গ্যাসেস, যত এলিমেন্ট আছে পিরিয়ড টেবিলে সব এলিমেন্ট গুলোকে, অ্যাকচুয়ালি ইনার্ট গ্যাস গুলোকেও ওয়ান টাইপ অফ, এরা নন মেটাল, কিন্তু তবুও এদেরকে অনেক জায়গায় আলাদাভাবে ক্লাসিফিকেশন করা রয়েছে। তো আমি সেই জন্য এখানে একটা ক্লাসিফিকেশনটা বাড়িয়ে দিলাম, যতটা ছিল তার থেকে একটা বাড়িয়ে দিলাম। স্যার এগুলো কি নোবেল গ্যাস বলা যেতে পারে, ইনার গ্যাসেস গুলোকে? ইনার্ট গ্যাসকে নোবেল গ্যাসই বলে। আজকাল ইনার্ট গ্যাসও কম্পাউন্ড হচ্ছে, সেই জন্য ইনার্ট গ্যাস গুলোকে অন্য নাম দেওয়া হয়েছে, এরোজেন, AEROGEN, এরোজেন্স। তো সে নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত দেখ যে এলিমেন্টকে মেটাল, নন মেটাল এবং মেটালয়েড এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা মেটাল এবং নন মেটালের প্রপার্টি গুলো একটু দেখে নিই, যে কি রকম ধরনের প্রপার্টি। অবশ্য তোরা জানিস, কিন্তু তবুও প্রপার্টি দেখছিস যে এই কটাই হচ্ছে মেটাল এর প্রপার্টি, এগুলো আছে, নন মেটালের এই প্রপার্টি গুলো নেই। ফটাফট একবার পড়ে নি আর ফটাফট বুঝে নি। মেটালিক লাস্টার, হার্ডনেস, মেলিয়েবিলিটি, ডাক্টিলিটি, sonority, conduction of heat, conduction of electricity। তো এই প্রত্যেকটা টার্মের নিশ্চয়ই তুই মানে জানিস, এবং এগুলো তুই আগের ক্লাসেও পড়েছিস, কারণ মেটাল নন মেটাল ছিল, ক্লাস 8-এ ছিল। তো বোঝাকে ফটাফট আমরা একবার প্রত্যেকটা প্রপার্টি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তোকে, যাতে করে এখানে আমাদের যা পড়াশোনা তার সাথে কাজে লেগে যায়। কারণ আমরা নিচু ক্লাসের কিছু কিছু পড়াও কিন্তু এখানে লাগবে কাজে, কোশ্চেন আনসার করার সময়। সবসময় এখানে বইতে লেখা থাকবে এরকম নয়, কিন্তু আমাদের লাগতে পারে। তো দেখ, আমরা মেটালিক লাস্টার সেটা কি না, মেটালিক লাস্টার মানে হচ্ছে একটা গ্লেজি প্রপার্টি, একটা গ্লেজি প্রপার্টি, একটা শাইনিং প্রপার্টি। দেখ, আয়রন, গোল্ড এদেরকে দেখতে পাচ্ছিস, এর মধ্যে অনেক গ্লেজি প্রপার্টি আছে, একটা শাইনিং প্রপার্টি আছে, which is known as metallic luster। খুব চকচক করে, গ্লেজি থাকে। কিন্তু নন মেটালের মধ্যে এই ধরনের কিন্তু গ্লেজি প্রপার্টি থাকে না। শাইনিং প্রপার্টি আয়রন, গোল্ড, সিলভার সকলের মধ্যে কিন্তু শাইনিং প্রপার্টি থাকে। কিন্তু দেখ নিচের দিকের গুলো দেখ, নন মেটাল গুলো দেখছিস, বল, রাবার, পেট বটল,
প্লাস্টিক, এইসব বক্স ফক্স, এগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু এরা নন মেটাল, এবং এদের মধ্যে ওই মেটালিক লাস্টার ব্যাপারটা কিন্তু নেই, এরাকে বলে ডাল। তো এখানে দেখতে পাচ্ছি যে মেটালিক প্রপার্টি যাদের রয়েছে তারা কিন্তু শাইনিং, তাদের শাইনিং থাকবে, তাদের মধ্যে এই দেখ শাইন করবে তারা, এই যে আয়রন বা গোল্ড আরো প্লাটিনাম সব। কিন্তু নন মেটাল গুলো কি হয়, ডাল হয়। ডাল মানে হচ্ছে কি, অতটা চকচকে ব্যাপার তাদের মধ্যে থাকবে না ইত্যাদি। তো প্রথম পয়েন্টটা দেখলি যে মেটালিক লাস্টার কিরকম, বলতে কি বোঝায়, ছবিতে তুই দেখতে পেলি, ফটাফট বুঝে গেলি। মেটালিক লাস্টার মানে চকচক করবে, একদম শাইনিং প্রপার্টি থাকবে, ডাল টাইপের হবে না। নেক্সট পয়েন্টে চলে আয়, হার্ডনেস। হার্ডনেস মানে কি, হার্ডনেস যখন তুই যাচ্ছিস, হার্ডনেস বলতে কি বোঝা যাচ্ছে না, হার্ডনেস বলতে বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে কি না, তার মধ্যে কিন্তু একটা খুব হার্ড, তাকে কিন্তু সহজে তুমি কাটতে ভাঙতে পারবে না, তাকে কিন্তু সহজে কাটতে ভাঙতে পারবে না, এরকম টাইপের ব্যাপার। হার্ডনেসটা দেখ। এবারে সেকেন্ড তাই চলে আয় যে দানা, হার্ডনেসটা দেখতে পাচ্ছিস না কেন? এখানে অন্য প্রপার্টি গুলো দেখা যাচ্ছে না, আর আমি এটা পরে এটা নিয়ে ডিসকাস করছি। এটা একটু বাদ দে, আমি দেখছি ছবিটা, এটা পুরোটা নেই এখানে। মেটালিক লাস্টারটাই শুধু তুই দেখতে পাচ্ছিস, বাকিগুলো দেখতে পাচ্ছিস না। আচ্ছা দাঁড়া, আমি 1 মিনিট দেখছি, এটার ফাইলটা আমি দেখছি, দাঁড়া 1 মিনিট একটু ওয়েট কর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমরা লাস্ট চার্টটা দেখিয়েছি, মেটালিক লাস্ট চার্ট দেখিয়েছি যে তাদের মধ্যে শাইনিং প্রপার্টি রয়েছে আর শাইনিং প্রপার্টি নেই, যেটা সেটা হচ্ছে নন মেটাল গুলোর শাইনিং প্রপার্টি নেই। আচ্ছা এবারে হচ্ছে হার্ডনেস। হার্ডনেস ব্যাপারটা কি রকম না, হার্ডনেস ব্যাপারটা হচ্ছে যে
সেখানে কিন্তু তাকে যদি কাটতে যাস তাহলে কিন্তু আয়রন ফায়রন এগুলোকে কিন্তু তুই সহজে কাটতে পারবি না। এগুলোকে কিন্তু মেটালস আর হার্ড, কিন্তু রাবার দেখ কুচুম করে কেটে যাবে, কত সহজে কেটে গেল। সফট নন মেটালগুলো কিন্তু ভীষণ ভীষণ সফট হয়। তাহলে হার্ডনেসটাও কিন্তু মেটাল এবং নন মেটালের মধ্যে ডিফারেন্স আছে। দেখ এটা দিয়ে কত ঘষা হচ্ছে, কি হচ্ছে? কিছুই হচ্ছে না, কিছুতেই কাটছে না। তো রাবার কিন্তু কত সফট, তো এখানে দেখ কত সহজে এটা কেটে গেল। এখানে নন মেটালস আর সফট, তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। নেক্সট হচ্ছে ম্যালিয়েবিলিটি। ম্যালিয়েবিলিটিটা কি? ম্যালিয়েবিলিটিটা হচ্ছে যে তাকে কিন্তু পিটিয়ে পিটিয়ে তুই একটা পাতলা শিটে কনভার্ট করতে পারিস, তার উপরে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে, দেখ এটাকে পিটিয়ে তুই করতে পারিস অ্যালুমিনিয়াম, লেড। কিন্তু ধর ওই কোল নন মেটাল, সেটাকে কিন্তু তুই করতে পারবি না। লেডটা মেটাল হওয়া সত্ত্বেও কিন্তু ওর নন মেটালিক বিহেভিয়ারই বেশি দেখা যায়, সেই জন্য লেডটাকে কিন্তু অত অত তুই করতে পারবি না। মেটালকে সবসময় থিন শিটে কাটা যায়, কিন্তু নন মেটালকে কিন্তু থিন শিটে কাটা যায় না, পাতলা শিটে কাটা যায় না। নেক্সট হচ্ছে কি? ডাকটিলিটি। মেটালগুলো ডাকটাইল হয়। ডাকটাইল মানে কি? মানে হচ্ছে ওকে একটা সরু তারে কনভার্ট করে দিতে পারবি, সরু ওয়্যারে কনভার্ট করে দিতে পারবি, একটা থিন ওয়্যারে কনভার্ট করে দিতে পারবি। অ্যালুমিনিয়ামের ওয়্যার, কপারের ওয়্যার যেরকম দেখতে পাচ্ছিস, আয়রনের ওয়্যার, এরকম ধরনের তারে কনভার্ট করতে পারবি। কিন্তু তুই নন মেটালকে তুই ওরকম করতে গেলে কিন্তু সেটা ভেঙে যাবে। তো ডাকটাইল নয়, নন মেটালগুলো কিন্তু ডাকটাইল নয়, যেটা তুই দেখতে পেলি। থিন ওয়্যারে কনভার্ট করতে পারবি, ওইগুলোকে করতে পারবি না। সোনোরিটি মানে কি? না মেটালগুলো তার উপরে কিন্তু তুই যদি ধাক্কা দিস তাহলে সেটা একটা কি, না একটা মেটালিক সাউন্ড হবে। আয়রন, কপার এগুলোর উপরে কিন্তু তুই যদি কিছু ধাক্কা দিস তাহলে একটা মেটালিক সাউন্ড তৈরি হবে। কিন্তু নন মেটালের ওপরে কিন্তু রাবার, প্লাস্টিকের ওপরে কিন্তু এরকম ধরনের কোনো একটা মেটালিক সাউন্ড তুই পাবি না। নেক্সট হচ্ছে কি? কন্ডাকশন অফ হিট। যে এই যে মেটালগুলো তার একদিকে গরম করলে অন্যদিকেও কিন্তু তার হিটটা কন্ডাকশন হয়। দেখছিস যে এক প্রান্তে গরম করা হচ্ছে, অন্য প্রান্তেও কিন্তু হিটটা কন্ডাকশন হয়। কিন্তু নন মেটালগুলো কিন্তু সেটা কন্ডাকশন করে না, তার একটা প্রান্তে গরম করলে কিন্তু অন্য প্রান্তে কিন্তু কোনো রকম কোনো কন্ডাকশন হয় না। এটা হচ্ছে কন্ডাকশন অফ হিট। আর হচ্ছে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। তো মেটালিক ওয়্যার, তার থ্রু দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশন হয়। ইলেকট্রিসিটি যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, ইলেকট্রিসিটি কনভে করে। যেরকম এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওখানে যদি তুমি আয়রন নেল দিয়ে দাও সার্কিট কমপ্লিট হবে। মেটেরিয়াল দেখ কন্ডাক্টিভিটি, আয়রন দিলাম আলোটা জ্বলছে, তার মানে ইলেকট্রিসিটি কন্ডাকশন হচ্ছে, গুড কন্ডাক্টর। সালফার দিলাম, আলো জ্বলছে না, আলো জ্বলছে না, ব্যাস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে না। কোল দিলাম, আলো জ্বলছে না, জ্বলছে না। কপার তার দিলাম, জ্বলছে, হ্যাঁ জ্বলছে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইলেকট্রিসিটি কন্ডাকশনটা কে কে করছে? আয়রন এবং কপার, দোজ আর মেটাল। আর সালফার বা কোল বা কার্বন, দে আর ব্যাড কন্ডাক্টর, তারা ইলেকট্রিসিটি কন্ডাকশন করছে না। তো এই সমস্ত যে ব্যাপারগুলো আমি তোকে বললাম, এগুলো হচ্ছে সবই কি না, সবই হচ্ছে মেটালের যে প্রপার্টি এবং নন মেটালের প্রপার্টি, তার কথা বললাম। তাহলে এলিমেন্টকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছিলাম? এলিমেন্টকে আমরা 4টে ভাগে ভাগ করেছিলাম: মেটাল, নন মেটাল, মেটালয়েড আর ইনার গ্যাস। মেটাল নন মেটাল তো অলরেডি দেখেইছি। এবার আমরা মেটালয়েডের কথা বলছি। মেটালয়েড কি? মেটালয়েড হচ্ছে তার প্রপার্টি কিন্তু কি, তার প্রপার্টি, মেটালয়েড প্রপার্টি which have the intermediate properties between
মেটালস অ্যান্ড নন মেটালস। মেটাল নন মেটালের দুজনেরই মাঝামাঝি প্রপার্টি, মানে মেটালেরও প্রপার্টি কিছুটা সে দেখায়, আবার নন মেটালের প্রপার্টিও কিছুটা দেখায়। এক্সাম্পল ভালো করে মনে রাখবি, যেরকম বোরন, সিলিকন, জার্মেনিয়াম, মানে পিরিয়ড টেবিলে যে পিরিয়ড টেবিল তার মাঝের জায়গাটা, এরকম জায়গাটায় বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম, অ্যাস্টাটিন, এইগুলো সবই কিন্তু মেটালয়েড। এরা প্রত্যেকেই কিন্তু বোথ বোথ মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। এদের দু রকমেরই ক্যারেক্টার দেখা যায়, মেটালিক এবং নন মেটালিক দুটো ক্যারেক্টারই দেখা যায়। আর পড়ে রইল কি না, ইনার্ট গ্যাসেস, বা ধর যেটা নোবেল গ্যাস বললো অর্জুন, ইনার্ট গ্যাস, সেগুলো হচ্ছে কি না যারা জেনারেলি রিয়াকশন করে না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে গ্যাসগুলো, এই গ্যাসগুলোকে বলে ইনার্ট গ্যাস। দে ডু নট জেনারেলি টেক পার্ট ইন কম্পাউন্ড ফরমেশন। তারা কোনো কম্পাউন্ড তৈরি করে না। কেন করে না না করে না সেসব নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছি না, কারণ সেগুলো কেমিক্যাল বন্ডের ব্যাপার, সেটা পরবর্তী ব্যাপার। আমরা তো ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, ম্যাটার ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, এটা পড়ছিলাম। তো সেখানে কিন্তু আমরা জাস্ট টাইপগুলো জিনিস নিয়ে আলোচনা করছি। তো চল স্যার এবারে জল হলো স্যার জল নন মেটাল, তাও কি করে কন্ডাক্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? শুনলাম না ভালো করে, কি জল নন মেটাল, তাও কি করে ইলেকট্রিসিটি জল কন্ডাক্ট করে? নন-মেটাল না, জল একটা কম্পাউন্ড, জল একটা কম্পাউন্ড, জল একটা, ওয়াটার একটা কম্পাউন্ড। আর ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, এটাও ভুল কথা। ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। ওয়াটারের মধ্যে অ্যাসিড বা অ্যালকালি দিলে তবেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তখন ওয়াটার ডিসোসিয়েট করে, সেটা অন্য ব্যাপার। প্রথম কথা, ওয়াটার নন মেটাল নয়, ওয়াটার তো এলিমেন্ট নয়, এলিমেন্টগুলোর মধ্যে মেটাল, নন মেটাল আর ইনার্ট গ্যাস এই সব রয়েছে। ব্যাপারটা বুঝতে ভুল করছিস। ওয়াটার কিন্তু কম্পাউন্ড। আমি কি বলেছি? আমি বলেছি যে পিওর সাবস্ট্যান্স যেটা, তাকে আমি এলিমেন্ট আর কি মিক্স, এলিমেন্ট আর কম্পাউন্ড, এই দুটো ভাগে ভাগ করছি পিওর সাবস্ট্যান্সকে। এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে ওই 118টা যে রয়েছে ওদেরকে বলে এলিমেন্ট, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর ওগুলো জুড়ে যেগুলো তৈরি হচ্ছে, ধর ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে কম্পাউন্ড। এই জিনিসগুলো কম্পাউন্ড, এগুলো কখনোই এলিমেন্ট নয়। এলিমেন্টের মধ্যে মেটাল, নন মেটাল এইসব আছে। ওয়াটার কখনো নন মেটাল নয়, ওয়াটার তো এলিমেন্টের ক্যাটেগরিতেই নয়। ওয়াটার আবার নন মেটাল হবে কোত্থেকে? ওয়াটার মেটালও নয়, নন মেটালও নয়, মেটালয়েডও নয়, কিছুই নয়। ওয়াটার তো একটা কম্পাউন্ড। ওয়াটারের ক্লাসিফিকেশন এলিমেন্ট থেকে নয়, ওয়াটার হচ্ছে একটা কম্পাউন্ডের ফর্মে। ভালো করে বোঝার চেষ্টা কর, হ্যাঁ, কারণ ভুল হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, জিনিসটা ম্যাচ করছে না আর কি, আমার পড়ানোর সাথে তোর বোঝাটা ম্যাচ করছে না। এলিমেন্ট মানে সেটা সিঙ্গেল এন্টিটি থাকবে। ওয়াটারে তো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সে কখনো এলিমেন্ট হতে পারে না। ওয়াটারের একটা জিনিসের মধ্যে যদি একটাই মাত্র এলিমেন্ট থাকে, এক রকমেরই অ্যাটম থাকে, তবেই সেটা এলিমেন্ট। তো এবারে আমরা চলে এলাম কিসে? কম্পাউন্ডে। কম্পাউন্ডের ব্যাপারটা কিরকম না, আমরা ওয়াটার জানি একটা কম্পাউন্ড। তো এই ওয়াটারের মধ্যে কিন্তু কি আছে না, ওয়াটার বা স্যান্ড বা সয়েল, এই স্যান্ড সয়েল নয়, বা সুগার বা সল্ট, এগুলো সবই কিন্তু কম্পাউন্ড। ওয়াটারের মধ্যে H2O, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। স্যান্ড হচ্ছে কি? সিলিকন ডাইঅক্সাইড। SI আছে, সিলিকন আছে, অক্সিজেন আছে। সুগার কি? C12H22O11, এটা কি? এর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সল্ট কি? NaCl, এটা একটা সল্ট। তো
এগুলো হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে তার মধ্যে মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকবে, মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকবে। হাইড্রোজেন কখনো কম্পাউন্ড নয়, অক্সিজেন কখনো কম্পাউন্ড নয়, কিন্তু সুগার একটা কম্পাউন্ড। কারণ হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনই আছে, শুধু অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেনই আছে, কিন্তু সুগারের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, তাই সুগার একটা কম্পাউন্ড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Na আছে, Cl আছে, তাই সোডিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড। তো কম্পাউন্ড আর এলিমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। তো অল দ্য অ্যাটমস ইন এ কম্পাউন্ড আর নট আইডেন্টিক্যাল টু ইচ আদার। যত অ্যাটম সব আইডেন্টিক্যাল নয়। এই যে কার্বন, এটা আলাদা, হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা, 3 রকমের জিনিসপত্র রয়েছে না, একে আমরা সেই জন্যে কম্পাউন্ড বলবো। তো কম্পাউন্ড আর এলিমেন্টের মধ্যে ব্যাপারটা কি, ডিফারেন্সটা বোঝা গেছে যে কম্পাউন্ড কাকে বলে, এলিমেন্ট কাকে বলে, এলিমেন্ট কি জিনিস আর কম্পাউন্ড কি জিনিস। আমাদের সাথে কারা আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? রূপসা, তোকে আজকে প্রথম আমি দেখছি, দেখতে পাচ্ছি না, যাকে দেখছি মানে কথা বলছি। স্নেহা, বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছিস? স্যার আমি রূপসা। আচ্ছা, তুই রূপসা, আচ্ছা। আর স্নেহা, স্নেহার হ্যাঁ কথা স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস, ঠিক আছে। আর আরুষ, হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছিস? স্যার ভেরি আপনি গুড। কটা এলিমেন্ট বললেন? 108 কি 118? 118 বাবা, 118, 118, ঠিক আছে, 118 এলিমেন্টস, 118 এলিমেন্টস, এতগুলো এলিমেন্টস। আচ্ছা, তো সবসময় কম্পাউন্ডের মধ্যে অ্যাটমগুলো একটা ডেফিনিট রেশিওতে থাকে। কথাটা বোঝার চেষ্টা কর, একটা ডেফিনিট রেশিওতে থাকবে। ধর তুই হাইড্রোজেন আর অক্সিজেন বললি, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন দেখ 2:1 রেশিওতে আছে। আবার দেখ কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন আর অক্সিজেন দেখ 1:2 রেশিওতে আছে। কেউ যদি বলে যে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন কিরকম 2:1:4, এরকম একটা পার্টিকুলার রেশিওতে থাকবে। তুমি যে কোনো রেশিওতে ফাটাফাট লিখে দিতে পারো না। জল লিখতে গিয়ে হয়তো স্যার আমি জল লিখবো এরকম H2O2, না, এটা H আর অক্সিজেন 2:2 মানে 1:1, এটা একটা আলাদা কম্পাউন্ড, এটা জল নয়, এটা ডিফারেন্ট কম্পাউন্ড। তুমি যেহেতু রেশিওটা চেঞ্জ করে দিয়েছো। কার্বন মোনোঅক্সাইড CO আর কার্বন ডাইঅক্সাইড CO2, এটা 1:1, এটা 1:2, দ্যাট ইজ ডিফারেন্ট কম্পাউন্ড। একটা কম্পাউন্ডের মধ্যে একটা পার্টিকুলার রেশিওতেই এলিমেন্টগুলো থাকবে। তুমি যদি রেশিও চেঞ্জ করে দাও, ওটা একটা অন্য কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাবে, ডিফারেন্ট কম্পাউন্ড হয়ে যাবে, জাস্ট লাইক দিস। তো কম্পাউন্ডের মধ্যে কিন্তু 2 or more ডিফারেন্ট অ্যাটমস কম্বাইন করবে ইন এ ডেফিনিট রেশিও, একটা পার্টিকুলার রেশিওতেই কিন্তু তারা কম্বাইন করবে, দ্যাট ইজ নোন অ্যাজ কম্পাউন্ড, তাকেই বলা হবে কম্পাউন্ড। তো এখন দেখ একটা বিষয়, সেটা হচ্ছে কি, কম্পাউন্ড যখন আমরা পড়ছি, দেখ প্রথমে ভেবে নে কম্পাউন্ডটা কি করে আসছে, আগে ভেবে নে যে কম্পাউন্ডটা কি করে আসছে, কম্পাউন্ডটা কিভাবে আসছে। কম্পাউন্ডটা কিভাবে আসছে না, হাইড্রোজেন, অক্সিজেন, এক মিনিট দাঁড়া, তো দেখ কম্পাউন্ডটা কিভাবে তৈরি হচ্ছে। দেখ এখানে 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 তুই দেখতে পাচ্ছিস যে আমরা অক্সিজেন নিয়েছি। অক্সিজেন একটা কি বল, এলিমেন্ট। অক্সিজেন একটা কি, এলিমেন্ট। আচ্ছা, আমি আবার নিলাম হাইড্রোজেন। হাইড্রোজেন কি, একটা এলিমেন্ট। অক্সিজেন একটা এলিমেন্ট, হাইড্রোজেন একটা এলিমেন্ট। এবারে এই হাইড্রোজেন আর অক্সিজেনকে একসাথে যদি তুই রিয়াকশন করিস, তখনই তুই কি পাবি, তাদেরকে একসাথে কম্বাইন করালে তখনই তুই ওয়াটার পাবি। তো দেখ যে তার মানে হাইড্রোজেন আর অক্সিজেনে তাদের প্রপার্টি পুরো চেঞ্জ হয়ে গিয়ে আর একটা নতুন জিনিস তৈরি হচ্ছে।
হাইড্রোজেন অক্সিজেনকে আমি এলিমেন্ট বলছি, কিন্তু ওয়াটারটাকে আমি বলছি একটা কম্পাউন্ড, কারণ তাতে হাইড্রোজেন এবং অক্সিজেন তার কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলস গুলো তারা কিন্তু চেঞ্জ হয়ে নতুন একটা জিনিসে কনভার্টেড হয়ে যাচ্ছে। দেখ ভালো করে যে হাইড্রোজেন অক্সিজেন তারা কম্বাইন করে, দেখ এখানে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে কিন্তু তার ফর্মটা আলাদা। কিরকম না, ওয়াটার এটা হচ্ছে একটা নতুন একটা মলিকিউল তৈরি হয়ে গেল। তাহলে এটাকে বলে এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে এলিমেন্ট কম্বাইন করে কম্পাউন্ড তৈরি হলো। কম্পাউন্ডের মধ্যে কি থাকে, এলিমেন্টের মধ্যে কি থাকে, এলিমেন্টের মধ্যে থাকে অ্যাটম, এগুলো ছোট ছোট জিনিস যেগুলো থাকে অ্যাটম। কম্পাউন্ডের মধ্যে কি থাকে, কম্পাউন্ডের মধ্যে থাকে সব থেকে ছোট পার্ট, তাকে কি বলে মলিকিউল। মনে রাখবি মলিকিউল। এই যে H2O দিস ইজ মলিকিউল, একে বলে মলিকিউল। তো অ্যাটম যখন জোড়ে তখন সেখান থেকে মলিকিউল ফরমেশন হয়। তো হাইড্রোজেন বা অক্সিজেন এরা কিন্তু এলিমেন্ট, এবং তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হয়ে গিয়ে তারা আলটিমেটলি কিসে কনভার্টেড হলো, ওয়াটারে কনভার্টেড হলো। তাহলে সেখানে ওয়াটারের মধ্যে কিন্তু হাইড্রোজেনও আলাদা করে নেই, অক্সিজেন আলাদা করে নেই, রাদার কি আছে না ওয়াটার নতুন একটা, সেটা অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে এরকম করে জুড়ে নতুন একটা জিনিস তৈরি করেছে। দিস ইজ কল্ড ওয়াটার। যেখানে তুই দেখতে পাচ্ছিস তাকে বলা হচ্ছে কি মলিকিউল। মলিকিউল মানে হচ্ছে যার মধ্যে অ্যাটম গুলো থাকবে কিন্তু একে অপরের সাথে কম্বাইন্ড কন্ডিশনে থাকবে, একে অপরের সাথে জুড়ে থাকবে, এবং ইন্ডিভিজুয়াল এলিমেন্টের কোনো ক্যারেক্টারই ওই ওয়াটারের মধ্যে যাবে না। হাইড্রোজেনের কিছু ক্যারেক্টার আছে, অক্সিজেনের কিছু ক্যারেক্টার আছে, কিন্তু ওয়াটারের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা হবে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। ধর আমি তোকে বলছি যে ধর কার্বন, তো কার্বন একটা এলিমেন্ট, একটা ভালো এলিমেন্ট। অক্সিজেন সেটাও একটা ভালো এলিমেন্ট, অক্সিজেন। এবারে কার্বন আর অক্সিজেন রিয়াকশন করে ধর কার্বন মনোঅক্সাইড তৈরি হলো। তো এটা এবার মানুষ ইনহেল করলে মরে যায়। তো কার্বনটাও মানুষকে মেরে ফেলে না, অক্সিজেন তো মানুষকে বাঁচিয়েই রাখে, কিন্তু কার্বন মনোঅক্সাইড সে মানুষকে মেরে ফেলে, পয়জনাস গ্যাস। তার মানে কার্বন ওটা কি আর ওটা কি? ওটা হচ্ছে অ্যাটম, অ্যাটম দিয়েই মলিকিউল তৈরি হয়, ও হচ্ছে অ্যাটম। আর যখন দুটো অক্সিজেন জুড়ে গেল তখন হয়ে গেল মলিকিউল। যখন গ্রুপ অফ অ্যাটম থাকে তখন তাকে বলে মলিকিউল, গ্রুপ অফ অ্যাটম থাকলে তাকে বলে মলিকিউল। ধর কম্পাউন্ডের মধ্যে দেখ ভালো করে দেখ, গুড কোশ্চেন, যে ওয়াটারে কি আছে H2O, তাহলে একে তুই অ্যাটম বলবি না মলিকিউল বলবি? বল আরুষ বল। এটা কম্পাউন্ড। কম্পাউন্ড তো বটেই, কম্পাউন্ডের সব থেকে ছোট পার্ট যেটা, ছোট পার্ট, এইগুলো ছোট পার্ট, এই একটা এই ছোট পার্টগুলোকে কি বলবি? ডেফিনেটলি মলিকিউল বলবি। কেন মলিকিউল বলবি না? মোর দ্যান ওয়ান অ্যাটম রয়েছে বলে, মোর দ্যান ওয়ান অ্যাটম রয়েছে, হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, মোর দ্যান ওয়ান অ্যাটম রয়েছে বলে। কিন্তু এবার হাইড্রোজেন আমি কিরকম ভাবে লিখবো? H2 হচ্ছে কি মলিকিউল। এবার কেউ যদি H লেখে তাহলে ওটা অ্যাটম। অ্যাটম জুড়ে এই একটা অ্যাটম জুড়ে কি তৈরি করে না মলিকিউল ফর্ম করে। তাই অ্যাটমের কোনো আলাদা করে এক্সিস্টেন্স নেই, অ্যাটম এরকম পাওয়া যায় না। যখন ওরা জুড়ে যায়, ধর অক্সিজেন, ও হচ্ছে অক্সিজেন অ্যাটম, আর O2 হচ্ছে অক্সিজেন মলিকিউল। O2 হচ্ছে অক্সিজেন মলিকিউল আর ও হচ্ছে অক্সিজেন অ্যাটম। তো যখন মোর দ্যান ওয়ান অ্যাটম যখন একসাথে থাকে তখন যেটা তৈরি হয় তাকে কি বলে? মলিকিউল। তার যে কোনো ক্ষেত্রে তুই ধর লিখলি সালফিউরিক অ্যাসিড H2SO4, একে কি তুই বলবি? মলিকিউল। এটা তো কম্পাউন্ড তো বটেই। তো কম্পাউন্ড তো আর একটা না, অনেক মলিকিউল একসাথে জুড়ে একটা কম্পাউন্ড তৈরি করে। তো কম্পাউন্ডের মধ্যে যে ছোট পার্টটা যেটা, সেটাকে বলা হবে মলিকিউল। কিন্তু এলিমেন্টের মধ্যে যে ছোট পার্ট তাকে বলা হয় কি? অ্যাটম। এটাই তুই খেয়াল রাখবি, এটাই তুই মনে রাখবি।
এখন দেখ যে তুই কম্পাউন্ডের কি কি ক্যারেক্টারিস্টিক্স, কম্পাউন্ডের কি কি বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স। কম্পাউন্ড ইজ মেড আপ অফ কি অ্যাটমস ফ্রম 2 or more এলিমেন্ট। ধর ওয়াটার, এই একটা হাইড্রোজেন, এই অক্সিজেন, এই মিলিয়েই তো ওয়াটার তৈরি করেছে। তাহলে কম্পাউন্ড ইজ মেড আপ অফ অ্যাটমস অফ 2 or more এলিমেন্টস। হাইড্রোজেন অক্সিজেন দিয়েই কিন্তু ওয়াটার তৈরি হয়েছে। তাহলে কম্পাউন্ড সবসময় ডিফারেন্ট এলিমেন্ট দিয়ে তৈরি হয়, একই রকমের এলিমেন্ট দিয়ে তৈরি হয় না। একই রকমের এলিমেন্ট দিয়ে যদি তৈরি হয় তাহলে সেটা এলিমেন্টই থাকবে, কম্পাউন্ড হবে না। নেক্সট পয়েন্ট, ইন এ কম্পাউন্ড অ্যাটমস ফর্ম এ গ্রুপ কল্ড মলিকিউল। এই দেখ অ্যাটমগুলো জুড়ে যেটা তৈরি করে H2O, H2O এটা হচ্ছে গ্রুপ, তাতে দুটো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, তাকে তুই কি বলবি? মলিকিউল। ওর নাম হচ্ছে মলিকিউল। আর কি, দেয়ার আর মেনি মলিকিউলস ইন এ কম্পাউন্ড। এই যে কম্পাউন্ড, মেনি মলিকিউলস, এগুলোকে বলা হবে মেনি মলিকিউলস। প্রচুর মলিকিউল আছে, ওয়াটার অনেক আছে, প্রচুর আছে, মেনি মলিকিউলস ইন এ কম্পাউন্ড। আর কি, অ্যাটমস ইন এ মলিকিউল আর টাইটলি বাউন্ড টু ইচ আদার। এই যে অক্সিজেন, হাইড্রোজেন, এরা কিন্তু জুড়ে জুড়ে ওয়াটার, তো এটা যদি ওয়াটার হয় তাহলে এই যে বন্ড বা এই যে জুড়ে আছে এটা কিন্তু ভেরি ভেরি স্ট্রং, খুব স্ট্রং। এটা অক্সিজেন হাইড্রোজেন যে জুড়ে রয়েছে। অ্যাটমস অফ মলিকিউলস আর টাইটলি বাউন্ড টু ইচ আদার, একে অপরের সাথে টাইটলি অ্যাটাচড হয়ে রয়েছে, টাইটলি বাইন্ড করে রয়েছে। এই সমস্তগুলো আমি কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স বললাম। এবারে চলে আয় কি না, এবারে আমরা আসবো মিক্সচার। তাহলে এলিমেন্ট বলেছি, কম্পাউন্ড বলেছি, এবারে আমরা চলে আসছি মিক্সচার। তো এলিমেন্ট কম্পাউন্ডের পরে আমরা দেখছি মিক্সচার। তো সেখানে মিক্সচার কি, মিক্সচার কিভাবে তৈরি করব? খুব ইজি। চল, তোর কাছে গোল্ড আছে, এই যে গোল্ড আছে, গোল্ডের গুঁড়ো আছে, সিলভারের গুঁড়ো আছে, তুই এটাকে মিক্স করে দিলি, তুই এটাকে মিক্স করে দিলি, গোল্ড আর সিলভার মিক্স করে দিলি একসাথে, এটা মিক্সচার হয়ে গেল। যে কোনো রেশিওতে তুই নিতে পারিস, খানিকটা গোল্ড সিলভার বেশি নিতে পারিস, সিলভার বেশি গোল্ড কম নিতে পারিস, যা খুশি তুই নে, যা খুশি তুই নে। গোল্ড আর সিলভার নিয়ে তুই জাস্ট মিক্স করে দিলি। আবার দেখ, তোর কাছে সল্ট আছে, সুগার আছে, তুই নিয়ে মিক্স করে দিলি। তো যে কোনো রেশিওতে খানিকটা সল্ট নিলি, খানিকটা সুগার নিলি, নিয়ে মিক্স করে দিলি, তাকে কি বলবি তুই? মিক্সচার। তো যে কোনো রেশিওতে যদি দুটো ডিফারেন্ট এলিমেন্টও নিতে পারিস, এগুলো হচ্ছে কি, গোল্ড একটা কি, গোল্ড একটা এলিমেন্ট, সিলভার একটা কি এলিমেন্ট, তাকে মিক্স করেছিস, তো এটা একটা মিক্সচার হয়েছে। আবার সল্ট মানে কি, ধর সোডিয়াম ক্লোরাইড, এটা কি একটা কম্পাউন্ড। সুগার কি, সুগার একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড। তো কম্পাউন্ড কম্পাউন্ড জুড়ে গিয়ে মানে কম্পাউন্ড কম্পাউন্ড একসাথে মিশিয়ে দিলে সেটাও একটা মিক্সচার তৈরি হয়েছে। তার মানে তাহলে ক্যালসিয়াম কি এলিমেন্ট? ক্যালসিয়াম অবশ্যই এলিমেন্ট। ফসফরাস একটা টাইপের অ্যাটম থাকলে সেটা এলিমেন্টই হয়। ক্যালসিয়াম কেন এলিমেন্ট হবে না? ক্যালসিয়াম তো এলিমেন্টই হবে। হ্যাঁ, আর ফসফরাস হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক, কার্বন, কোবাল্ট, নিকেল, পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, পোলোনিয়াম, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, বোরন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, সব এরা এলিমেন্ট, প্রত্যেকে এলিমেন্ট। একটার কথা যখন বলবি তুই তখন সেটা এলিমেন্টই হবে। কতটা বোঝার চেষ্টা কর। একটা জিনিস মানে সেটা এলিমেন্ট। গোল্ড, সিলভার, এগুলো সব এলিমেন্ট। কার্বন এলিমেন্ট, কার্বন ডাই অক্সাইড কম্পাউন্ড, সালফিউরিক অ্যাসিড, সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তখন ওটা কম্পাউন্ড।
118 খানা যে এলিমেন্ট আছে ওরাই শুধু এলিমেন্ট, বাকি যা কিছু আছে এলিমেন্ট গুলো জুড়ে ওরা কম্পাউন্ড। আর কম্পাউন্ড গুলোকে যখন মেশাচ্ছিস বা এলিমেন্ট গুলোকে যখন মেশাচ্ছিস তখন হচ্ছে মিক্সচার। কথা বুঝেছিস না বুঝিসনি? আমাকে তাহলে বল। স্যার এই যে এখানে সুগার আর সল্ট এগুলো তাহলে এগুলো সুগারে যে আছে সোডিয়াম আর ক্লোরাইড মানে ক্লোরাইড এগুলো তো তাহলে কম এলিমেন্টস, সল্ট এলিমেন্ট নয়, মানে সোডিয়াম সোডিয়াম আর এই সোডিয়াম ক্লোরাইড আর যেটা আছে সেটা তো সোডিয়াম আর ক্লোরিন এরা আলাদা করে থাকলে এলিমেন্ট, কিন্তু যখন সল্ট তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে তখন ওটা এলিমেন্ট নয়, তখন ওটা কম্পাউন্ড। কম্পাউন্ড বললে মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকবে, কিন্তু এলিমেন্ট মানে হচ্ছে সেটা একই টাইপের জিনিস থাকবে, ডিফারেন্ট থাকবে না। সুগার একটা কম্পাউন্ড, এলিমেন্ট না। সল্ট Sir, একটা কম্পাউন্ড, এলিমেন্ট না। কম্পাউন্ডের এলিমেন্ট হলে কি হয়, মানে মিক্স হলে ওটাও মিক্সচার হবে? কম্পাউন্ড এলিমেন্ট হলেও মিক্সচার হবে। যা কিছু তুমি কম্পাউন্ড এলিমেন্ট যা কিছু নিয়ে মেশাবে, যে কোনো রেশিওতে মেশাবে, সবই মিক্সচার হবে, প্রত্যেকটাই মিক্সচার হবে। কম্পাউন্ড এলিমেন্ট নিয়ে কেউ এরকম মেশায় না, কিন্তু যদি মেশায় তাহলেও সেটা মিক্সচারই হবে, কারণ মিক্সচারের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই সেটা রয়েছে। আমি সেটা যাচ্ছি পরে। তো তাহলে মিক্সচার, কম্পাউন্ড এলিমেন্ট মিক্সচার, পরপর ব্যাপারটা আসতে হবে। তো আমি পরপর পড়িয়ে যাচ্ছি। তাহলে মিক্সচার মানে হচ্ছে মেড আপ অফ ডিফারেন্ট কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। দেখতে পাচ্ছিস উপরের দিকে লেখা রয়েছে যে ডিফারেন্ট কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস ইন আনইভেন রেশিও। আনইভেন রেশিও, আনইভেন রেশিও মানে তুমি যে কোনো রেশিওতে মেশাতে পারো। 1 গ্রাম গোল্ডের সাথে 5 গ্রাম সিলভার দিতে পারো, 2 গ্রাম সল্টের সাথে 4 গ্রাম সুগার দিতে পারো, যা খুশি দিতে পারো, তোমার কোনো ফিক্সড রেশিও নেই। যেরকম কম্পাউন্ড তৈরি করার সময় এলিমেন্ট গুলোর ফিক্সড রেশিও দরকার, যখন জল তৈরি করছে তখন 2:1 রেশিওতেই হাইড্রোজেন অক্সিজেন নিতে হবে, তবেই জল তৈরি হবে। কিন্তু মিক্সচারের সময় কোনো কিছু ফিক্সড রেশিও নেই। এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা বুঝতে হবে। আর মিক্সচারকে তুমি চাইলেই সেপারেট করতে পারো সহজেই বাই ফিজিক্যাল মেথডস লাইক হিটিং, ইউজিং ফিল্টার পেপার, এই সব they can be easily separated। মিক্সচারকে সবসময় ইজিলি সেপারেট করা যেতে পারে এই সব ফিজিক্যাল মেথড ইউজ করে, হিটিং, বয়েলিং, সাবলিমেশন, ফিল্টার পেপার ইউজ করে, এসব করে তুমি চাইলেই তাদেরকে সহজে সেপারেট করতে পারো, তাদেরকে আলাদা করতে পারো মিক্সচারকে। তো মিক্সচারের যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে কি না, প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রপার্টিজ অফ মিক্সচার আর সিমিলার টু দ্য প্রপার্টিজ অফ ইটস কনস্টিটিউয়েন্টস। মানে তুই যদি একটা চিনি আর নুন দিয়ে যদি একটা জল বানাস, কথাটা বোঝ ভালো করে, তুই যদি জলের মধ্যে নুন দিয়েছিস, চিনি দিয়েছিস, শুধু চিনি দিলে কি হতো? মিষ্টি লাগতো। শুধু নুন দিলে কি হতো? নোনতা লাগতো। কিন্তু যখন তুই চিনি এবং নুন দুটোই দিয়েছিস, তখন একটু একটু মিষ্টি একটু একটু নোনতা দুটোই লাগবে ওই জলের মধ্যে, দুজনেরই টেস্ট পাবি। আবার এই কথাটা পর, প্রপার্টিজ অফ দ্য মিক্সচার আর সিমিলার টু দ্য প্রপার্টিজ অফ ইটস কনস্টিটিউয়েন্টস। মানে আলাদা আলাদা করে জিনিসের যা প্রপার্টি ওই মিক্সচারের মধ্যে তাদের প্রপার্টি থাকবে। নুনের প্রপার্টি হচ্ছে নোনতা, সে চিনির সাথে মেশালেও তার প্রপার্টিটা কিছুটা নোনতা কিছুটা মিষ্টি দুটোই একসাথে আমি পেয়ে যাব। তো সেই জন্যে মিক্সচার যখন থাকে তাতে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স কোনো নষ্ট হয় না, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কিন্তু থেকে যায়। সল্টের যে নোনতা ক্যারেক্টার এবং সুগারের যে মিষ্টি ক্যারেক্টার সেটা একসাথে মেশালেও কোনোটা হাওয়া হয়ে যায় না।
কিন্তু কম্পাউন্ড যখন হয়, তার হাইড্রোজেন আর অক্সিজেন এরা যখন জুড়ে জল তৈরি করে, তখন জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের কোনো ক্যারেক্টারই জলের মধ্যে থাকে না। হাইড্রোজেন ধর নিজে জ্বলে, অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে, কিন্তু ওয়াটার না নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে, ওয়াটার আবার আগুন নেভাতে সাহায্য করে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের কোনো ক্যারেক্টারই কিন্তু ওয়াটারের মধ্যে এলো না। কম্পাউন্ড যদি হয়, তাহলে যার থেকে কম্পাউন্ড বানানো হয়েছে তাদের কোনো ক্যারেক্টারই কিন্তু কম্পাউন্ডের মধ্যে আসবে না। কিন্তু মিক্সচার যদি হয়, তাদের নিজস্ব ক্যারেক্টারগুলো কিন্তু মিক্সচারের মধ্যে প্রেজেন্ট থাকবে। এইটাই হচ্ছে বড় ডিফারেন্স কম্পাউন্ডের সাথে মিক্সচারের। মিশিয়ে দিলেই যে কম্পাউন্ড হয়ে গেল বা মিশিয়ে দিলেই মিক্সচার হয়ে গেল, এমন টাইপের ব্যাপার নয়। ব্যাপারটা বুঝতে হবে যে কম্পাউন্ড মানে হচ্ছে যার থেকে তৈরি করা হয়েছে তাদের ক্যারেক্টার কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে, তাদের ক্যারেক্টার আর থাকবে না। কিন্তু মিক্সচার হলে তার ক্যারেক্টার কিন্তু থেকে যাবে। চিনি আর নুন, তাদের যা ক্যারেক্টার, নুন জলের মধ্যে যা ক্যারেক্টার, মিষ্টি দিলেও তার মধ্যে একটু মিষ্টি মিষ্টিও লাগবে। তো constituent particles of the mixture, constituents of a mixture can be element or can be compound. এলিমেন্ট মিশিয়েও তুমি করতে পারো বা কম্পাউন্ড মিশিয়েও তুমি মিক্সচার করতে পারো। এই যে দুটো এলিমেন্ট মিশিয়ে করেছি, গোল্ড সিলভার বা সুগার সল্ট, কম্পাউন্ড মিশিয়ে করেছি। আবার একটা কম্পাউন্ড একটা এলিমেন্ট তাও মেশাতে পারো, সেটাও একজন বললো, তো তাও মেশাতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। সেটা দিয়েও আমরা করতে পারি যে এলিমেন্ট কম্পাউন্ড এলিমেন্ট মিক্সচার এসব করতে পারি। তো মিক্সচার কাদেরকে বলে এবং তার কি ক্যারেক্টারিস্টিক্স বুঝেছিস না বুঝিসনি বল আমাকে। মিক্সচার ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? মিক্সচার বলতে কি বোঝায় বল আমাকে। স্যার আমি বলবো। হ্যাঁ, যে বুঝতে পারিসনি আমাকে বলবি, কোনো অসুবিধা নেই। কে বলছিস? রূপসা, বল। হ্যাঁ স্যার। স্যার তার মানে হচ্ছে যে যদি আমাদের মানে যেগুলো দিয়ে মিক্স মানে যেটা দিয়ে আমরা মিক্সচার তৈরি করছি, তাদের যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা না পাই, তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড। আর যদি তাদের ক্যারেক্টারিস্টিক্স পাই, তাহলে সেটা হচ্ছে মিক্সচার। ভেরি গুড, ভেরি গুড। হাইড্রোজেন অক্সিজেন দিয়ে আমি জল তৈরি করলাম, জলের মধ্যে হাইড্রোজেনেরও কোনো ক্যারেক্টার নেই, হাইড্রোজেন গ্যাসটা নিজে দুম করে জ্বলে যায়, জল তো নিজে দুম করে জ্বলে না। আবার অক্সিজেন ওর প্রেজেন্সে অন্য কেউ জ্বলে, কিন্তু জলের প্রেজেন্সেও অন্য কেউ জ্বলে না। তাহলে হাইড্রোজেন অক্সিজেনের কোনো ক্যারেক্টার ওয়াটারের মধ্যে নেই। কিন্তু আমরা মিক্সচার করছি, নুনের ক্যারেক্টার নোনতা, চিনির ক্যারেক্টার মিষ্টি। চিনি আর নুন একসাথে জলের মধ্যে মিশিয়ে দিলাম, যেটা তৈরি হলো, একে আমি কোনোদিনই কম্পাউন্ড বলবো না। কম্পাউন্ড বলতে পারতাম যদি আমি নোনতা আর মিষ্টি মিশিয়ে আমি একটা টক পেয়ে যেতাম, টক টক একটা কিছু পেয়ে গেলাম। কথার কথা, এমনটা হয় না, কথার কথা। যদি এরকম হতো তাহলে আমি তখন কি বলতাম? তাহলে আমি তখন বলতাম যে দেখ, সল্টটা ছিল নোনতা, সুগারটা ছিল মিষ্টি, কিন্তু আমি তাদেরকে মেশানোর পরে না পেয়েছি নোনতা, না পেয়েছি মিষ্টি, আমি একটা টক টক পেয়েছি। তাই এটা সল্ট আর সুগার মিশিয়ে কিন্তু মিক্সচার হয়নি, এটা কম্পাউন্ড হয়েছে। কিন্তু সল্ট আর সুগার মিশিয়ে আমি কি পাচ্ছি? কিছুটা মিষ্টি পাচ্ছি, কিছুটা নোনতা পাচ্ছি, তাহলে ওটাই হচ্ছে মিক্সচার। তো রূপসা যেটা বলেছে একদম এক্স্যাক্ট ঠিকঠাক কথাই বলেছে। আর আমি এটাই বলতে চাইছি সবাইকে, যে সবাই কিন্তু এই ব্যাপারটাই মনের মধ্যে নে, যে কম্পাউন্ড মানেই হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো যার থেকে কম্পাউন্ডটা বানানো হচ্ছে, তাদের কোনো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চলে আসবে না ওই কম্পাউন্ডের মধ্যে। কিন্তু মিক্সচার হলে রিটেন অল দ্য প্রপার্টিস অফ দ্য ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টস, ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টের প্রপার্টিগুলো কিন্তু তারা ধরে রাখবে এবং সেই প্রপার্টিটা থাকবে। দ্যাটস ইট। তো আমরা আগে চললাম। তো আগে যেতে গিয়ে আপনি হাইড্রোজেনের কি বলেছিলেন, ওটা কি করে? হাইড্রোজেন হচ্ছে কম্বাস্টেবল গ্যাস, হাইড্রোজেন হচ্ছে কম্বাস্টেবল। দাঁড়া, একটা ফোনে আমি একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ
বলবো আমি? এটা একটা কোনো কথা হলো? আমি তোর বাবাকে বলে দিয়েছিলাম যে তুই গেমস ফেমস না খেলে, তুই তো খেলে নষ্ট করে দিস, সেই জন্য 2 GB তো কখনো শেষ হওয়ার কথা না। তো সেটা তোর প্রবলেম, আমি কি করবো বল? তুই যদি সারাদিনে যদি গেম খেলে যদি শেষ করে দিস তাহলে না, না 2 GB কারো শেষ হয় না। এটা আমিও তো 2 GB ইউজ করে পড়াচ্ছি, তো আর শেষ হয় না। কিছু করার নেই, এটা আমার কিছু বক্তব্য না। ঠিক আছে, রাখ। তো হাইড্রোজেন হচ্ছে কম্বাস্টেবল গ্যাস, নিজে জ্বলে। হাইড্রোজেন ইটসেলফ কম্বাস্টেবল। অক্সিজেন হচ্ছে সাপোর্টার অফ কম্বাসন, অক্সিজেন সাপোর্ট করে। কিন্তু ওয়াটার কিন্তু এর কোনোটাই করে না, নিজেও জ্বলে না, সাপোর্টও করে না। এটাই আমি বলেছি। আচ্ছা, এবারে চল যে আমরা দেখ, আমার কাছে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। দেখ, কথাটা বোঝার চেষ্টা কর, সিম্পল ব্যাপার। হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন এলিমেন্ট আর অক্সিজেন হচ্ছে এলিমেন্ট। তো তুই যদি এরকম করিস, এই হাইড্রোজেন আর অক্সিজেনকে নিয়ে তুই মিশিয়ে দিবি। এই হাইড্রোজেন অক্সিজেন এখানে তুই মিশিয়ে দিয়েছিস, এটাকে তুই কি বলবি? এটাকে তুই কি বলবি? মিক্সচার। এখানে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, তার একটা মিক্সচার। এখানে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন রিয়াকশন করে জল তৈরি করেনি, শুধু জাস্ট হাইড্রোজেন আর অক্সিজেন তুই নিয়েছিস। কারণ হাইড্রোজেন আর অক্সিজেন মেশালেই কিন্তু জল তৈরি হয় না, মাইন্ড দ্যাট। হাইড্রোজেন আর অক্সিজেন তুই মিশিয়ে দিলে জল তৈরি হয় না। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন তুই নিয়েছিস, জাস্ট একটা কন্টেনারের মধ্যে দুটো গ্যাসকে একসাথে ভরে দিয়েছিস, তাকে তুই কি বলবি? তাকে তুই মিক্সচার বলবি। কারণ তার মধ্যে হাইড্রোজেনেরও ক্যারেক্টার পাবি, অক্সিজেনের ক্যারেক্টারও পাবি। এবারে এই হাইড্রোজেন অক্সিজেন নিয়ে তুই কি করছিস? এখানে ইলেকট্রিক স্পার্ক করছিস। ইলেকট্রিক স্পার্ক মানে কারেন্ট, তুই এর মধ্যে কারেন্ট চালিয়ে দিচ্ছিস, নেগেটিভ পজিটিভ দিয়ে স্পার্ক করছিস। স্পার্ক করলে কি হবে না, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন অক্সিজেন নিজেদের মধ্যে রিয়াকশন করতে শুরু করে দেবে। রিয়াকশন করে কি করবে না, রিয়াকশন করে সঙ্গে সঙ্গে ওয়াটার তৈরি করবে। এটা তখন হয়ে যাবে কি না, কম্পাউন্ড। এরা গ্যাস, কিন্তু এরা লিকুইড একটা তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা ক্যারেক্টারিস্টিক্সের। তো দেখ, বিউটিফুল এক্সাম্পল, ইজি এক্সাম্পল, যে আমরা কিন্তু ওয়াটার যখন তৈরি করলাম তখন সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস তৈরি হয়ে গেল। হাইড্রোজেন আর অক্সিজেন যখন তুমি মেশাবে, সিম্পলি মিশিয়ে দিলে, তাহলে তাকে বলছি আমরা মিক্সচার। কিন্তু হাইড্রোজেন অক্সিজেন যখন ইলেকট্রিক স্পার্ক করে রিয়াকশন করালে যখন একটা নতুন জিনিস তৈরি হয়ে গেল, তখন তাকে বলে কম্পাউন্ড। তার ক্যারেক্টারিস্টিক্স পুরো আলাদা। কিন্তু মিক্সচারে হাইড্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, দুটোর ক্যারেক্টারই কিন্তু এখানে প্রকাশ পাবে। কিন্তু ওয়াটারের মধ্যে না হাইড্রোজেনের ক্যারেক্টার তুমি দেখতে পাবে, না অক্সিজেনের ক্যারেক্টার তুমি দেখতে পাবে, কোনোটার ক্যারেক্টারই দেখতে পাবে না। দিস ইজ দ্য রিয়েল ডিফারেন্সেস বিটুইন দ্য মিক্সচার অ্যান্ড দ্য কম্পাউন্ড। কম্পাউন্ড হওয়া মানেই হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিসে কনভার্টেড হবে, তার মধ্যে ওই এলিমেন্ট গুলো থাকবে, কিন্তু সে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো বজায় রাখবে না। আমি কি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারলাম সকলকে? কারোর যদি অসুবিধা হয় কোনো পয়েন্টে, তাহলে আমাকে জাস্ট একটু বল। হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে দিয়েছি, হাইড্রোজেন অক্সিজেন ওটা মিক্সচার হয়েছে। এখনো পর্যন্ত হাইড্রোজেন অক্সিজেন কিন্তু কোনো কম্পাউন্ড তৈরি করেনি। এবারে হাইড্রোজেন অক্সিজেন কিন্তু একসাথে ইলেকট্রিক স্পার্ক করেছে, রিয়াকশন করাচ্ছে। রিয়াকশন করার জন্য এনার্জি দরকার। ইচ অ্যান্ড এভরি রিয়াকশন রিকোয়ার সাম এনার্জি। শুধু মিশিয়ে দিলে রিয়াকশন হয় না, ইলেকট্রিক স্পার্ক করাচ্ছি, তখন ওয়াটার তৈরি হয়েছে, এবং দিস ওয়াটার ইজ কম্পাউন্ড। কারণ পুরোপুরি ভাবে হাইড্রোজেন অক্সিজেনের ক্যারেক্টার চলে গিয়ে তারা একদম ডিফারেন্ট দেখতে, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট প্রপার্টি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডিফারেন্ট, and that's why it is known as compound. তো হাইড্রোজেন অক্সিজেনটাকে মানে দুটো যখন H2 করা হচ্ছে তখন বেশি এনার্জি লাগে, কি যখন সেপারেট করা হচ্ছে তখন বেশি? হ্যাঁ, হাইড্রোজেন কি অক্সিজেনকে, যখন হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে H2 হয় তখন তো এনার্জি লাগে, তো ওই এনার্জিটা কি এইটাই ইলেকট্রিক স্পার্ক দেওয়া হয়েছে, ইলেকট্রিক স্পার্ক দিয়ে ওই এনার্জিটা দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, তো ওই এনার্জি যখন ওয়াটারটাকে H2টাকে যদি
এইচ আর মানে হাইড্রোজেন আর অক্সিজেন যখন সেপারেট করা হবে তখন ওই এনার্জিটা কি এই এনার্জি থেকে কি বেশি হবে কি সেম থাকবে? একই এনার্জি দিতে হবে। রিয়াকশন ফরওয়ার্ড দিকে যে এনার্জিটা লাগে, উল্টো দিকে যেতে গেলে ওই অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে। সেটা এখানকার সাথে সম্পর্কযুক্ত নয়, এই বিষয়টা একটু আলাদা, ইকুইলিব্রিয়ামের ব্যাপার, কিন্তু আমি বলছি যে একই এনার্জি লাগবে। হ্যাঁ, আর কে বলছিস, কি বল? স্যার কম্পাউন্ড আর মিক্সচার্স এর মধ্যে আরেকবার একটু ডিফারেন্সটা শর্ট ভাবে বুঝিয়ে দেবে? কম্পাউন্ড আর মিক্সচার্স এর মধ্যে ভাবেই বললাম, অনেক রকম ভাবে বললাম। কম্পাউন্ড মানে হচ্ছে যে এন্টিটি দিয়ে যার থেকে ওটা বানানো হয়েছে তার ক্যারেক্টার পুরোপুরি চলে যাবে, তাহলে কম্পাউন্ড। হাইড্রোজেন অক্সিজেনের ক্যারেক্টার যদি পুরোপুরি চলে গিয়ে যদি একটা নতুন জিনিস তৈরি হয় তখন তাকে বলে কম্পাউন্ড। কিন্তু ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি রিটেন করে রাখে, হাইড্রোজেন অক্সিজেন একসাথে মিশিয়ে দেওয়া হলো, তার মধ্যে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে, দুজনের ক্যারেক্টার আছে, তখন তাকে বলে মিক্সচার, জাস্ট লাইক দিস। হ্যাঁ, না আমি বলছি হাইড্রোজেন আর অক্সিজেন কে এমনি মেশালে মিক্সচার তৈরি হচ্ছে, তারপর যখন ইলেকট্রিক স্পার্ক দিচ্ছি তখন রিঅ্যাকশন করে ওয়াটার তৈরি হচ্ছে। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের যদি একটা প্রপার রেশিও মানে 2:1 না আসে, তাহলে তো তখন ওয়াটারটা তৈরি হচ্ছে না। হাইড্রোজেন অক্সিজেন 2:1 রেশিওতে দিলেই ওয়াটার তৈরি হবে না। ইচ অ্যান্ড এভরি রিয়াকশন রিকোয়ার সাম অ্যামাউন্ট অফ এনার্জি। প্রত্যেকটা রিয়াকশনের জন্য এনার্জি দরকার লাগে। উইদাউট অ্যাপ্লিকেশন অফ এনার্জি কিন্তু রিয়াকশনটা হবে না। তো এখন হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে দিয়ে 2:1 যাই রেশিও করো না কেন, সেখানে কিন্তু কি লাগবে? এনার্জি লাগবে। এনার্জি না দিলে কিন্তু হবে না। কথা বুঝেছিস? এমনি মিশিয়ে দিলে হবে না, জল হবে না। এমনি মিশিয়ে দিলে জল হবে না, ওয়াটার হবে না, এনার্জি দিতে হবে। যে কোনো রিয়াকশনে এনার্জি দরকার লাগে। বুঝতে পেরেছিস নেহা? আচ্ছা, এবারে আমরা দেখ, অনেক কথাই বললাম মিক্সচার ইত্যাদি নিয়ে। তো ওয়াটার যখন তৈরি হয়েছে, দেখ তার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে, এবং ওয়াটারের মধ্যে যে compound in a compound particles of different constituents from molecules in which the atoms are chemically bound। দেখ যখন কম্পাউন্ড হয় একটা, তার মধ্যে অ্যাটম গুলো, ধর ওয়াটার, একে বলে, এই যে অ্যাট্রাকশন একে বলে কেমিক্যাল বন্ড। কেমিক্যালি একে অপরের সাথে বাউন্ড করে থাকে। আরেকটা কি, কিন্তু মিক্সচারে পার্টিকেলস অফ দ্য এক্সিস্ট টুগেদার, দেয়ার ইজ নো কেমিক্যাল বন্ড, নো নিউ মলিকিউলস ফর্ম। কিন্তু এইটা হচ্ছে ওয়াটার। কিন্তু যখন হাইড্রোজেন অক্সিজেন মিক্সচার আছে তখন জাস্ট এরকম ভাবে থাকে। দুটোর মধ্যে তফাৎ আছে। যখন ওয়াটারটা তৈরি হচ্ছে তখন তার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে হাইড্রোজেনও নেই, অক্সিজেনও নেই। কি হয়েছে, হাইড্রোজেন অক্সিজেন তারা অন্যভাবে জুড়ে গিয়ে একটা কেমিক্যাল বন্ড ফরমেশন করেছে। কিন্তু যখন মিক্সচার বলছিস তখন কিন্তু তখন অনলি এক্সিস্ট টুগেদার, তারা একসাথে শুধু থাকে, বাকি কোনো ডিফারেন্স নেই। দুটো হাইড্রোজেন অক্সিজেন, এক গাদা হাইড্রোজেন অক্সিজেন একসাথে তুই রেখে দিয়েছিস, এটাই হচ্ছে মিক্সচার। মিক্সচারের মধ্যে আর অন্য কোনো ব্যাপার নেই, কেমিক্যাল অ্যাসোসিয়েশনের ব্যাপার নেই, বন্ডের কোনো ব্যাপার নেই, এসবের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একসাথেই আছে, এটাই ব্যাপার। কিন্তু যেই কম্পাউন্ড তৈরি করে তখন কিন্তু তাদের সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, এবং একটা ডিফারেন্ট বন্ড তৈরি হয়, এবং সেই বন্ড তৈরি হওয়ার জন্যই কিন্তু এটা নতুন একটা বন্ড তৈরি হচ্ছে, এবং যার জন্যে
এটা একটা কম্পাউন্ড। তো কম্পাউন্ড আর মিক্সচারের মধ্যে কিন্তু এটাই একটা বড় ডিফারেন্স। অনেকক্ষণ ধরে আমরা এই বিষয় নিয়ে বলছি। হ্যাঁ স্যার তাই বলে কি মিক্সচারকে আমরা ইজিলি সেপারেট করতে পারি, কম্পাউন্ড বা মানে পিওর সাবস্টেন্সকে করতে পারি না? হ্যাঁ, সেই জন্যই আমরা মিক্সচারকে সেপারেট করতে পারি। ঠিকই বলেছিস তুই, কারণ মিক্সচারের মধ্যে তো কোনো একে অপরের সাথে কোনো বন্ড নেই, জাস্ট তারা রয়েছে। গোল্ড সিলভার যদি একসাথে মেশাই তাহলে গোল্ডের সাথে সিলভারের কোনো অ্যাটাচমেন্ট নেই, ওরা জাস্ট একসাথে রয়েছে, দে আর টুগেদার। সেই জন্য মিক্সচারকে আমরা সেপারেট করতে পারি। এরকম প্রচুর টেকনিকের কথা বলবো, প্রসেসের কথা বলবো, যে প্রসেসে আমরা ওদেরকে সেপারেট করতে পারি। তুই ঠিকই বলেছিস, রূপসা ঠিকই বলেছে যে হ্যাঁ স্যার আপনি তো বললেন যে যখন হাইড্রোজেন আর অক্সিজেনকে আমরা একসাথে রাখছি তখন ওটা একটা মিক্সচার ফর্ম করছে, তাহলে তো যেহেতু ওখানে কোনো এনার্জি কাজ করছে না, এয়ারের মধ্যে তো সমস্ত রকমের গ্যাস থাকে, তাই এয়ারটা একটা মিক্সচার অফ গ্যাস। এয়ার সেই জন্য মিক্সচার, এয়ার সেই জন্য মিক্সচার অফ গ্যাসেস। এয়ারের মধ্যে অনেক এলিমেন্টও আছে, অনেক কম্পাউন্ডও আছে। হাইড্রোজেন অক্সিজেন যেরকম এলিমেন্ট আছে সেরকম কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এরকম অনেক কম্পাউন্ডও আছে। তাই ওটাও একটা মিক্সচার ডেফিনেটলি। এবং এয়ারের কনস্টিটিউয়েন্ট গুলোকে আলাদাও করা যায়। এয়ার থেকে অক্সিজেনকে আলাদা করা যায়, নাইট্রোজেনকে আলাদা করা যায়, কার্বন ডাই অক্সাইডকে আলাদা করা যায়। সেটা তো আমাদের সিলেবাসেই আছে যে এয়ার থেকে কি করে কনস্টিটিউয়েন্ট গুলোকে আলাদা করে, একদম চ্যাপ্টারটা শেষ দিকে রয়েছে। এয়ারকে লিকুইডে কনভার্ট করে কি করে করতে হয় সেটা তো রয়েছে। রুমেলা ঠিকই বলেছিস যে এয়ারকে এই কারণেই কিন্তু মিক্সচার বলে। এবং এয়ারের মধ্যে তুই দেখে থাকবি যে এয়ারের মধ্যে তো আমরা যদি কোনো আগুন জ্বালাই তাহলে সেটা জ্বলতে থাকে। তাহলে এটা কি জন্য জ্বলে? না, অক্সিজেনের জন্যই কিন্তু জ্বলে। তো এয়ারে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের ক্যারেক্টারটা আমরা পাচ্ছি। আবার দেখ যে কোনো লাইম ওয়াটার বা চুন জল এরকম রেখে দিলে সেটা টার্বিড হয়ে যায়, তাহলে এয়ারে কার্বন ডাই অক্সাইড আছে তার জন্য সেটা হচ্ছে। তো প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এয়ারের যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা সব সময়তেই ফিল করতে পারছি। তাদের কোনো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কোনো গ্যাসের কোনো ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হয়নি, সব তারা নিজের ক্যারেক্টারিস্টিক্স রিটেন করে রেখেছে। তো এটাই ব্যাপার। এবার দেখ যে আমরা ধর তোর কাছে কিছু আয়রন রয়েছে, দেখ বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর। নানান রকম ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, যদি কারো যদি কোনো সামান্যতম অসুবিধা হয় তাহলেও যেন কোনো প্রবলেম না হয়। দেখ এখানে কিছু আয়রন ডাস্ট বা আয়রনের গুঁড়ো রয়েছে, দেখতেই পাচ্ছিস এই ডান দিকে তোর ছবিতে আয়রনের ডাস্ট রয়েছে। আবার দেখ এখানে কিছু সালফার রয়েছে। তো আয়রন এবং সালফার দুটো ডিফারেন্ট আলাদা আলাদা জায়গায় আয়রন এবং সালফার রয়েছে। এবার আমি কি করছি দেখ, এই আয়রন আর সালফার নিয়ে মিশিয়ে দিলাম, যে কোনো রেশিওতে মিশিয়ে দিলাম। তো আয়রন আর সালফারকে নিয়ে আমরা জাস্ট মিশিয়েছি, আর কিছু করিনি। এটা খানিকটা ওটা খানিকটা নিয়ে জাস্ট মিক্সিং করেছি। এই গুঁড়ো আর ওই গুঁড়ো নিয়ে মিশিয়েছি খানিকটা খানিকটা, কোনো পার্টিকুলার রেশিও মেনটেন করিনি। কি বলবো? মিক্সচার। ওটাকে মিক্সচার বলবো, ডেফিনেটলি মিক্সচার বলবো। এবার দেখ মিক্সচার আয়রন সেটা ম্যাগনেটে অ্যাট্রাক্টেড হয়, ম্যাগনেট দিলে আয়রন অ্যাট্রাক্টেড হয়। আবার এখানে যদি আমি মিক্সচারের মধ্যে যদি ওই ম্যাগনেটটা নিয়ে আসি তাহলে মিক্সচারের মধ্যে যেখানে যেখানে আয়রন আছে সেগুলো সব অ্যাট্রাক্টেড হবে। স্বাভাবিক ব্যাপার, কারণ এখনো তো মিক্সচারের মধ্যে আয়রনটা আয়রনই আছে, শুধু ও আলাদা করে ছিল, ও এখন মিক্সচারের মধ্যে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আয়রন আলাদাভাবে ম্যাগনেটে অ্যাট্রাক্টেড হচ্ছিল। এখন সে সালফারের সাথে যখন মিক্সচার কন্ডিশনে রয়েছে তখনও কিন্তু সে অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট। তাহলে
আয়রনের কি কোনো ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে? না, নষ্ট হয়ে যায়নি। তাই তো এটা মিক্সচার। কারণ আমি তো বারবার বলছি যে যার থেকে তুমি মিক্সচারটা বানাচ্ছ তাদের ক্যারেক্টারিস্টিক্স যদি চেঞ্জ না হয়, যদি ক্যারেক্টারিস্টিক্সের কোনো পরিবর্তন না হয়, আজকে এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে আয়রন ইন্ডিভিজুয়ালি ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হয়, সবাই আমরা জানি। আয়রনের সাথে সালফার রাখলে যদি ম্যাগনেট নিয়ে আসি তাহলে ওই আয়রনের পার্টিকেলস গুলো কিন্তু ঠিক ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হয়ে যাবে, সালফারটা ওখানে পড়ে থাকবে। সো সিম্পল ব্যাপার। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য মিক্সচার অফ সালফার অ্যান্ড আয়রন। এবার কথা আমার এখনো শেষ হয়নি। এবার আমি কি করছি না, এই যে মিক্সচারটা রয়েছে, এই যে মিক্সচারটা কিসের মিক্সচার? এর মধ্যে কি ছিল, কি আছে? আয়রন আর সালফার। এই যে মিক্সচারটা রয়েছে, এই মিক্সচারটাকে আমি এবারে একটা টেস্ট টিউবের মধ্যে নিয়েছি। কথাটা বোঝ, একটা টেস্ট টিউবের মধ্যে এই মিক্সচারটা নিয়েছি। মিক্সচারটা নিয়ে আমি হিট করছি। দ্যাট মিনস সাপ্লাই অফ এনার্জি। সাপ্লাই অফ এনার্জি আমি দিচ্ছি, আমি এনার্জি দিচ্ছি। তো কি হচ্ছে? আমি যে এনার্জি দিচ্ছি কি হচ্ছে? সো সিম্পল ব্যাপার। কি হচ্ছে না, স্ট্রংলি হিট করছি। এই মিক্সচারটাকে নিয়ে এবারে স্ট্রংলি হিট করে দেখতে পাচ্ছি যে কি একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়েছে। আয়রন আর সালফার রিয়াকশন করে ফেরাস সালফাইড, এর মধ্যে ফেরাস সালফাইড একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়েছে। তো মিক্সচারটা আর কিন্তু মিক্সচার এখন নেই, এখন কিন্তু আয়রন আর সালফারের কিন্তু কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। জাস্ট মিক্সচারটা কিন্তু কনভার্টেড হয়ে গেছে স্ট্রং হিটিং এ একটা কম্পাউন্ড। তো কম্পাউন্ডে যেই কনভার্টেড হয়ে গেছে, তখন তুই যদি ম্যাগনেটিক ফিল্ড এখানে নিয়ে আসিস, তাহলে ওখানে তো এখনো আয়রন আর সালফার আলাদা করে নেই, ফেরাস সালফাইড হয়ে গেছে। নো অ্যাট্রাকশন টুয়ার্ডস ম্যাগনেট। না, ম্যাগনেটের গায়ে কিছু আটকাবে না গিয়ে। এখানে আছে ফেরাস সালফাইড, দিস ইজ কম্পাউন্ড। কম্পাউন্ড কিন্তু এইখানে আটকাচ্ছিল, এইখানেও ম্যাগনেট দিলেও আটকাবে, এখানে ম্যাগনেট দিলেও আটকাবে, কিন্তু এইখানে কম্পাউন্ড তৈরি হয়ে গেছে, এনার্জি দিয়ে স্ট্রং হিট করা হয়েছে, এনার্জি দেওয়া হয়েছে, তখন কিন্তু আর কিন্তু ওটা ম্যাগনেটিক ফিল্ড আটকাবে না। কারণ আর আয়রন আর সালফারের নিজস্ব ক্যারেক্টার আর কিন্তু ফেরাস সালফাইডের মধ্যে নেই। ফেরাস সালফাইডের মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক্স আসেনি, ওই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চলে গেছে, লস্ট হয়ে গেছে। কম্পাউন্ড তৈরি হওয়া মানে তার নিজস্ব যে ক্যারেক্টার, আয়রন সালফারের যে ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টার কিন্তু হাওয়া হয়ে গেছে, ক্যারেক্টার লস্ট হয়ে গেছে। তো আমরা ফেরাস সালফাইড পেয়েছি, সেটা একটা কম্পাউন্ড। আর আয়রন আর সালফার উপরে যে যেটা দেখতে পাচ্ছিস ওটা কিন্তু মিক্সচার, ওটা হচ্ছে মিক্সচার, আর নিচেরটা যেটা দেখছিস ওটা হচ্ছে কম্পাউন্ড। এখন আমাকে বল যে কি বুঝলি এখান থেকে? ব্যাপারটা কম্পাউন্ড এবং মিক্সচার নিয়ে আমি অনেকক্ষণ ধরে নানান রকম ভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমি খুব ইজি ওয়েতে গেছি যে কোনো অসুবিধা না হয়, যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স আর কম্পাউন্ডের মধ্যে রিটেন করে রাখে না, সেটা সব কথাই আমি বলেছি। এখন যদি কারোর বুঝতে অসুবিধা হয়, এখনো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে প্লিজ বল, তাহলে আমি আবারও বলবো, কোনো আমার প্রবলেম নেই। কিন্তু আমাকে বল বুঝেছিস কি বুঝিসনি, বল যে কম্পাউন্ড এবং মিক্সচার তার মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা, সেটা কি পরিষ্কার তোর কাছে? আর কোনো রকম কোনো ডাউট আছে কিনা আমাকে বল। জাস্ট সবাই যার ডাউট থাকবে আমাকে বল। আমি তাহলে একটু জল খেয়ে নিচ্ছি, 1 মিনিট, তারপরে আবার বলছি।
তাহলে সবাই বুঝতে পেরেছিস, আশা করছি। ভেরি গুড, খুশি হলাম। স্যার এই যে এখানে ফেরাস সালফাইডে যেটা হলো, এই যে আয়রন আর সালফারটা তো একসঙ্গে কম্বাইন হয়ে গেল, কম্বাইন হয়ে গিয়ে সেটা তো আর আলাদা করা যাবে না। আলাদা করা যাবে না কেন? আলাদা করা যাবে না, সেটাকে একটা সলিড বলের মতো হয়ে গেল বলে। আমি বলেছি যে কম্পাউন্ডের মধ্যে বন্ড থাকে, কম্পাউন্ডের মধ্যে স্ট্রং একটা বন্ড থাকে। এই যে কম্পাউন্ড, তার মধ্যে কিন্তু এখানে আয়রন আর সালফারের মধ্যে একটা বন্ড থাকে। দিস বন্ড ইজ স্ট্রং বন্ড। এই স্ট্রং বন্ড, এখানে স্ট্রং বন্ড রয়েছে। স্ট্রং বন্ড থাকার জন্যই এই আয়রনটা সালফারটা আলাদা করা যাবে। যখন মিক্সচার ছিল তখন তার মধ্যে কি আয়রন সালফার, আয়রন সালফার, আয়রন, কমন সেন্সের ব্যাপার। এইগুলো তো আলাদা আলাদা এরকম ছিল, তাকে তো আলাদা করা যায়, একে তো আলাদা করা সোজা। কিন্তু এরা যখন জুড়ে থাকে, তারা বন্ড করে থাকে, তখন তাদের কি করে আলাদা করা যাবে? আলাদা করা তো ডিফিকাল্ট। এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো বাবা। স্যার আমরা তো ক্লাস 8-এ পড়েছি যে মেটালস আর নন মেটালস কে মেশালে তবে তারা কম্পাউন্ড ফর্ম করে। আর তাহলে কি হ্যালোজেন গ্যাসদেরকে যদি আমরা মেশাই একটা পার্টিকুলার রেশিওতে, ওরা একটা কম্পাউন্ড ফর্ম করবে? না, মেটাল নন মেটাল যে কম্পাউন্ড তৈরি করে এরকম ধরনের কোনো ইয়ে নেই, এরকম কোনো বক্তব্য নেই। নন মেটালরাও নিজেদের মধ্যে কম্পাউন্ড তৈরি করতে পারে। অনেকই তো নন মেটাল নিজেদের মধ্যে কম্পাউন্ড, হাইড্রোজেন অক্সিজেনই তো নন মেটাল। তো নন মেটাল কম্পাউন্ড তৈরি করে তো ওয়াটার তৈরি করছে। আবার সোডিয়াম মেটাল আর ক্লোরিনের সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। হ্যালোজেনগুলো নিজেদের সাথেই রিয়াকশন করে, যেরকম ClF3, এটা ক্লোরিন এটা ফ্লুরিন, নিজেদের সাথে রিয়াকশন করে ClF3 তৈরি করে, IF7 তৈরি করে। এরকম ধরনের কোনো কন্ডিশন কোথাও নেই যে এটাই এটার সাথে রিয়াকশন করে কম্পাউন্ড তৈরি করতে পারে। কম্পাউন্ড তৈরি করার জন্য একটা এনার্জি দরকার লাগে, সেই এনার্জিটা যদি সাপ্লাই করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই অনেক কম্পাউন্ড তৈরি হয়। যে কোনো কম্পাউন্ডই তৈরি করা যেতে পারে যদি এনার্জিটা যদি দেওয়া সম্ভবপর হয়, ততখানি এনার্জি সাপ্লাই করা সম্ভবপর হয়। কথাটা বুঝেছিস? এরকম ব্যাপার নেই যে মেটাল নন মেটালের মধ্যে কম্পাউন্ড হবে। ওটা হয়তো ছোটবেলায় হয়তো কেউ বুঝিয়েছে হয়তো তোকে, ঠিক আছে বলতে পারে কেউ, কিন্তু এরকম তো আমি বলিনি কখনো, হয় না। অনেক কম্পাউন্ড অনেক রকম ভাবেই হয়। আস্তে আস্তে পড়তে পড়তে জানতে পারবি, বুঝতে পারবি। আচ্ছা চলো এবার আমরা এক্সাম্পল অফ মিক্সচার। তো মিক্সচারের এক্সাম্পল তো প্রচুর রয়েছে আমাদের আশেপাশে, যা মিক্সচার এর এক্সাম্পল তো অনেকই দেখতে পাচ্ছি। তো এক্সাম্পল অফ মিক্সচার করতে গিয়ে আমরা প্রথমেই আমাদের চলে আসছে সুগার সলিউশন বা সল্ট সলিউশন। এটা একটা মিক্সচার, কারণ তার মধ্যে ওয়াটার। তো একটা চিনির জল খেলে তুই তো ওয়াটারেরও টেস্ট পাবি, চিনিরও টেস্ট পাবি, দুটোরই তো টেস্ট তুই পাবি। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স তো তোর বজায় থাকছেই। নিশ্চয়ই এটা সুগার সলিউশন বা সল্ট সলিউশন, চিনির জল নুনের জল, নিশ্চয়ই একটা মিক্সচার, অবশ্যই একটা মিক্সচার, যে কথা আমরা বললাম। নেক্সট মিল্ক। মিল্কের মধ্যে দেখতেই পাচ্ছিস মিল্ক, তার মধ্যে কিন্তু অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট রয়েছে। ফ্যাট রয়েছে, প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, ওয়াটার পার্ট রয়েছে, সব মিলিয়ে ওটা একটা মিক্সচার। তো অবশ্যই এগুলো মিক্সচার। এছাড়াও আরো আমরা দেখতে পাচ্ছি যে শরবত করেছে, তার মধ্যে স্কোয়াশ, তারপরে কি সব চিনি ফিনি এইসব দিয়ে শরবত বানিয়েছে। তো সবকিছুরই যেগুলো দিয়ে মিশিয়ে শরবত বানানো হয়, সেগুলো নিশ্চয়ই একটা মিক্সচার। চাইলে আলাদাও করা যাবে,
তারপরে ধর এই যে চানাচুর, চানাচুর যখন খাবি তখন তার মধ্যে তুই প্রত্যেকটার বাদামের আলাদা করে টেস্ট পাবি, এই কটকটি ভাজাগুলোর আলাদা করে টেস্ট পাবি, এই এগুলো কি সবুজ সবুজ কি এগুলো কি মটর ফটর এগুলো আলাদা করে টেস্ট পাবি। এমন কি হবে যে মেশানো অবস্থায় বাদামের টেস্ট পাচ্ছিস না অথচ আলাদা করে বাদামের টেস্ট পাচ্ছিস? এমনটা হয় না। সকলেরই কিন্তু চানাচুরের মধ্যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের আলাদাভাবে যে টেস্ট, চানাচুরের ভিতরেতেও একই রকমের টেস্ট পাবি। খুবই একটা বাজে এক্সাম্পল, কিন্তু এটাও একটা মিক্সচার। চানাচুর ভাজা, ঝুড়ি বাদাম ঝুড়ি ভাজা, এগুলো সবই কিন্তু মিক্সচারের এক্সাম্পল। তো জানি জোকস অ্যাপার্ট, এর মধ্যে কিন্তু সমস্ত গুলোর ইনগ্রেডিয়েন্টসের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স বজায় থাকছে। কিংবা ক্লে, কাদা, এই ক্লের মধ্যে কিন্তু অনেক রকমের জিনিসপত্র থাকে, সিলিকেট ফিলিকেট থাকে, সয়েল থাকে, মিনারেলস থাকে, তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সয়েলের মধ্যে প্রেজেন্ট থাকে। তো অবশ্যই সেটাও একটা মিক্সচার। আর স্যান্ড কি একটা কম্পাউন্ড বা কম্পাউন্ড না মিক্সচার? স্যান্ড তো একটা মিক্সচার, স্যান্ড তো মিক্সচার অলরেডি তো আমরা বলেছি। স্যান্ড স্যান্ড সয়েল মিক্সচার, স্যান্ড তো একটা কম্পাউন্ড। স্যান্ড তো সিলিকন ডাইঅক্সাইড, স্যান্ড একটা কম্পাউন্ড। স্যান্ড আমি আগে বলেছি অনেক, একদম প্রথমের দিকে আমি স্যান্ডের কথা বলেছি। স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা SiO2, এটা একটা কম্পাউন্ড। এখানে তো অনেক কটা পার্টিকেলস থাকে, মানে যেমন এর মধ্যে কিছু কিছু অক্সিজেন থাকে, তারপর সিলিকন তো থাকেই, তারপর মাঝে মধ্যে কাঁচের গুঁড়ো থাকে। তাহলে এটা তো একটা কম্পাউন্ড হয়ে গেল, কম্পাউন্ড না মিক্সচার। উল্টো পাল্টা কথা বলছি। স্যান্ডের মধ্যে কাঁচের গুঁড়ো থাকে? কাঁচের গুঁড়ো যদি থাকে তাহলে ওটা কেউ মিশিয়েছে। স্যান্ড মানে সিলিকন ডাইঅক্সাইড। স্যান্ডের মধ্যে কাদা মাটি বালি এইসব যদি থাকে সেগুলো তো বাইরে থেকে রাস্তাঘাটে ফেলে রাখে, তখন কিছু করে, সে তো কুকুরের পটি ওর মধ্যে থাকে। সেটা কি এখন আমি লিখতে যাব যে SiO স্যান্ড প্লাস পটি, এরকম ভাবে লিখতে যাব? সে কি থাকে ওদের স্যান্ড বলে যে জিনিসটা, সেটা হচ্ছে SiO2। এবারে ওর মধ্যে আরো কি রাস্তাঘাটে পড়ে থাকার ফলে কে কি করছে না করছে ওর উপরে, সে আমি এখন কি করে বলবো? ওটা একটা কম্পাউন্ড ভাই, পাতি কথা হচ্ছে ওটা একটা কম্পাউন্ড। সিলিকন ডাইঅক্সাইড একটা কম্পাউন্ড, ওর মধ্যে কম্পাউন্ড আলাদা জিনিস। কম্পাউন্ড মিক্সচার নিয়ে আর কোনো কথা হবে না, আমি অনেকক্ষণ ধরে এই একই জিনিস নিয়ে পড়ে রয়েছি। সিলিকন ডাইঅক্সাইড বালি একটা, ওটা একটা কম্পাউন্ড সিলিকন ডাইঅক্সাইড, ওর মধ্যে আর অন্য কিছু থাকে না। অন্য কিছু থাকলে সেগুলো আর কি ভেজাল দিয়েছে, পাথর এইসব উল্টোপাল্টা জিনিস ওর সাথে ভেজাল দিয়েছে। সেটা আমাদের পড়তে গেলে তো আর ভেজাল দেওয়া জিনিসটা তো আর আমাকে ভাবলে হবে না, আমাকে তো ভাবতে হবে যে স্যান্ডটা স্যান্ডি। এছাড়া এখানে কোকোকোলা, কি এটা থামস আপ না, কোকোকোলা এটা, যাকে এরকম ধরনের কোল্ড ড্রিঙ্কস, পেপসি, এগুলো সবই কিন্তু এর মধ্যে সুগার থাকে, এর মধ্যে আরো আদার ইনগ্রেডিয়েন্টস থাকে, সব থাকে। এগুলো হচ্ছে মিক্সচার। তো আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে মিক্সচার কাকে বলে আর কম্পাউন্ডের সাথে মিক্সচারের ডিফারেন্সটা কি। এসব তো কথা আমি তোকে বললামই, কিন্তু আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে চলে আসলো এতক্ষণ বাদে। মিক্সচারকে এবার আমরা ডিফারেন্সিয়েট করব, মিক্সচার কত রকমের রয়েছে। তো মিক্সচারকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতে গেলাম, সেখানে কিন্তু আমাদের দুটো টাইপ পেয়ে গেলাম, একটা হচ্ছে হোমোজেনিয়াস, একটা হচ্ছে হেট্রোজেনিয়াস। মিক্সচার আবার দু রকমের, একটাকে বলে হোমোজেনিয়াস, একটাকে বলে হেট্রোজেনিয়াস। আস্তে আস্তে বাড়ছে জিনিসপত্রগুলো, আস্তে আস্তে ইনক্রিজ করছে। একটা চ্যাপ্টার বইতে লেখা আছে, এনসিইআরটির বইতে একটা চ্যাপ্টার, কিন্তু ভিতরে অনেক কিছু জিনিস বোঝার রয়েছে, ছোটখাটো জিনিসপত্র। একটা স্ট্যান্ডার মধ্যে যা আছে তা অনেক সময় লাগে বোঝাতে, সেই জন্য সময় সাপেক্ষ ব্যাপার। টোটাল কেমিস্ট্রিটা মাথার মধ্যে নেওয়া কিন্তু সময় লাগলেও এটা কিন্তু আমরা করব, আমাদের সিলেবাস
শেষ হয়ে গেলেও তার মধ্যে আরো নতুন নতুন জিনিস ওই চ্যাপ্টারের মধ্যে থাকে যেগুলো কিনা আর একটু ডিটেলে যাওয়ার দরকার লাগে, সেই সব জিনিসগুলো ডিটেলে যাবো ইত্যাদি ইত্যাদি করতে থাকতে হবে যতদিন না আমাদের পরীক্ষা হয় ইত্যাদি হয়। স্কুলে কি চ্যাপ্টার পড়া হচ্ছে আমাকে অবশ্যই বলবি। আমরা একটা চ্যাপ্টার শেষ করেছি, আর একটা চ্যাপ্টারে ঢুকে পড়েছি, আরো চ্যাপ্টার রয়েছে সেগুলোতেও আমরা শেষ করব, বেশি সময় লাগবে না আমাদের। তো এখন হোমোজেনিয়াস মিক্সচার এবং হেটেরোজেনিয়াস মিক্সচার বলতে কি বোঝায় সেটা আমাদের একটু জানতে হবে। চল আমরা হোমোজেনিয়াস এবং হেটেরোজেনিয়াস সাবস্ট্যান্স বা মিক্সচার সেটা বলতে কি বোঝাচ্ছে সেটা চল আমরা একটু ভালো করে বুঝে নিই, যাতে করে মাথার মধ্যে ঢুকে যায়। দেখ, আমার কাছে একটা জল রয়েছে, নুন জল রয়েছে। তো সেই নুন জলটা নিয়ে যদি তুই ভালো করে দেখিস, হোমো কথাটার মানে হচ্ছে সেম, আর হেটেরো কথাটার মানে হচ্ছে কি ডিফারেন্ট। ডিফারেন্ট। তুই চিনির জলটা ভালো করে তুই দেখবি, আর এখানে জলের সাথে কিছুটা অয়েল দিয়ে দেওয়া হয়েছে, অয়েল। তুই ভালো করে এই দুটো কন্টেনারের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, একদম ইজি ব্যাপার। আমি তোকে যে এক্সাম্পল দেবো একদম ইজিয়েস্ট এক্সাম্পল দেবো, এতে না বুঝতে পারলে আর কিছু করার নেই। তো তুই দেখ ভালো করে যে চিনির জল বা নুনের জল যেটা বাঁ দিকে রয়েছে, সেটার কোনো একটা অংশ এটাকে বলে হোমোজেনিয়াস, কিন্তু ডান দিকের যেটা আছে এটাকে বলে হেটেরোজেনিয়াস। কিন্তু কেন এরকম হয়েছে, কেন এরকম নাম দেওয়া হলো, এটাকে হোমোজেনিয়াস এটা হেটেরোজেনিয়াস নাম দেওয়া হলো কেন? না, আমার কথাটা ভালো করে তুই শোন। এই যে বাঁ দিকের যেটা, এটার মধ্যে কোনো একটা জায়গা, ধর এরকম একটা জায়গা, তুই এই জায়গাটায় কতটা নুন আছে কতটা জল আছে যদি তুই দেখিস, তাহলে যে পরিমাণ নুন জল পাবি এইখানেও দেখলেও তাই পাবি, এখানে দেখলেও তাই পাবি, এইখানেও দেখছিস তাই পরিমাণ পাবি। সব জায়গায় সেম কম্পোজিশন, প্রত্যেকটা জায়গায় একই পরিমাণ জল এবং একই পরিমাণ নুন পাবি। হোমোজেনিয়াস কথাটার মানে, তুই বলবি যদি না পাই, না পেলে ওটা হোমোজেনিয়াস নয়। হোমোজেনিয়াস মানে তার প্রত্যেকটা পার্ট কন্টেন্টস ইকুয়াল কম্পোজিশন। তো দেখাই যাচ্ছে যে যখন তুই নুনের জল বানাবি তখন নুনটা সব জায়গায় সমানভাবে গুলে যাবে। কিন্তু দেখ, তুই বানিয়েছিস অয়েল অ্যান্ড ওয়াটার, তাতে এই উপরের দিকের এরকম একটা জায়গায় তুই দেখতে পাবি শুধু অয়েল ভাসছে, আবার এখানটা একটা জায়গায় তুই দেখতে পেলি শুধু ওয়াটার আছে, এই জায়গাটায় শুধু ওয়াটার আছে, আবার এই জায়গাটা ওয়াটারও আছে অয়েলও আছে, এই জায়গাটা আবার শুধু ওয়াটার আছে, আবার এই জায়গাটা শুধু অয়েল আছে। তো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কম্পোজিশন যদি দেখতে পাস, আলাদা আলাদা, কোথাও ওয়াটার বেশি, কোথাও অয়েল বেশি, কোথাও ওয়াটার অয়েল দুটোই আছে, বিভিন্ন জায়গায় যদি তুই দেখতে পাস, তাহলে তখন তাকে বলবি হেটেরো, মানে হচ্ছে ডিফারেন্ট। হেটেরো কথাটার মানে হচ্ছে ডিফারেন্ট, আর হোমো কথাটার মানে হচ্ছে সেম। তো হোমোজেনিয়াস মানে সেম কম্পোজিশন যদি সব জায়গায় থাকে তাহলে তাকে বলে হোমোজেনিয়াস, যেরকম ওয়াটার প্লাস সল্ট। কিন্তু এখানে হোমোজেনিয়াস বলতে তাই আমরা বোঝাচ্ছি সাবস্ট্যান্স আর দোজ ভালো করে দেখ, হুইচ হ্যাভ সেম কম্পোজিশন থ্রুআউট সেম কম্পোজিশন, একই কম্পোজিশন, একই সব জায়গায় সেম যদি থাকে তখন তাকে কি বলবো, হোমোজেনিয়াস। তাহলে হেটেরোজেনিয়াস খুব সহজেই তুই বুঝতে পারছিস, সাবস্ট্যান্স আর দোজ হুইচ হ্যাভ ডিফারেন্ট কম্পোজিশন in different parts,
ডিফারেন্ট পার্টসে ডিফারেন্ট কম্পোজিশন, বিভিন্ন পার্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোজিশন যদি থাকে তখন আমি তাকে বলছি হেটেরোজেনিয়াস। সব জায়গায় সমান কম্পোজিশন নয়, একই রকমের জিনিসপত্র নেই। আজকে অয়েল ওয়াটার যদি তুমি দেখো তাহলে সেখানে দেখবে যে অয়েল ভিতরে ভিতরে ভাসছে, ভিতরে ভিতরে উপরের দিকে কিছুটা ভাসছে, সব জায়গায় সমান। কিন্তু চিনির জল, নুনের জল তুই যদি করিস তাহলে এরকম ভাবে তুই দেখতে পাবি না, সব জায়গায় একই রকম আছে এটা দেখতে পাবি না, দেখবি ডিফারেন্ট আছে, তাকে তখন বলবো হেটেরোজেনিয়াস। তাহলে সেম আর ডিফারেন্ট কথাটা কিন্তু মাথায় রাখবি, এটা সেম and this one is different। তো এটাকে হোমোজেনিয়াস এবং হেটেরোজেনিয়াস বলে। আমি কি হোমোজেনিয়াস হেটেরোজেনিয়াস ব্যাপারটা বোঝাতে পেরেছি? মাথায় কি ঢুকেছে সকলের? আমাকে কনফার্ম কর, আমাকে বল। হ্যাঁ অর্জুন বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, ঠিক আছে, রুমেলা বলো। এয়ার কি হেটেরোজেনিয়াস মিক্সচার? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, যে এয়ার কি হেটেরোজেনিয়াস মিক্সচার। শোন, আমি একটা কথা বলছি, আমার কথাটা ভালো করে শোন। সেটা হচ্ছে যে এয়ার একটা হোমোজেনিয়াস মিক্সচার, হেটেরোজেনিয়াস নয় প্রাইমারিলি। কেন আমি এ কথা বললাম না, দেখ এয়ারের মধ্যে কিছু আছে প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট, এয়ারের মধ্যে কিছু আছে তাকে বলে প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টস, মানে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এগুলো অক্সিজেন 20%-এর মতো, 79%-এর মতো, 0.05%। এইগুলো কিন্তু মোটামুটি ভাবে পৃথিবীর সব জায়গাতেই কিন্তু অ্যাটমসফিয়ারে এই কম্পোজিশনই মেনটেন করে। এমন কখনো হয় না যে লন্ডনের এয়ারে অক্সিজেন কম আছে, নাইট্রোজেন বেশি আছে, জাপানের এয়ারে অক্সিজেন বেশি আছে, এমনটা হয় না। আমাকে যখন ছোটবেলায় বলতো যে এয়ারে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, তখন কি কখনো জিজ্ঞাসা করতো যে কলকাতার এয়ারে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে? জিজ্ঞাসা করতো না, কোনোদিনই জিজ্ঞাসা করেনি। ছোটবেলায় যখন আমাদের জিজ্ঞাসা করতো এয়ারে কত পার্সেন্ট অক্সিজেন আছে, আমরা তখন বলতাম 20% অ্যারাউন্ড অক্সিজেন আছে। কিন্তু তখন আমাকে কেউ বলতো না যে দিল্লির এয়ারের অক্সিজেনের কথা বলা হচ্ছে। তার মানে এয়ারের যে প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট গুলো রয়েছে, মেইন যে কনস্টিটিউয়েন্ট গুলো, সেগুলো কিন্তু সেমই থাকে, সব জায়গায় সেমই থাকে। বাট সো ফার অ্যাজ ভেরিয়েবল কনস্টিটিউয়েন্টস আর কনসার্ন, ভেরিয়েবল কনস্টিটিউয়েন্টস মানে ধর নাইট্রোজেনের অক্সাইড NOx বা সালফারের অক্সাইড SOx, এই সব যে অক্সাইড গুলো, এগুলো অ্যাটমসফিয়ারিক পলিউশনের জন্য আসে। তো যে জায়গায় ধর ইন্ডাস্ট্রি আছে, যে জায়গায় প্রচুর কলকারখানা রয়েছে, সেখানের অ্যাটমসফিয়ারে বোঝাই যাচ্ছে যে নাইট্রোজেনের অক্সাইড বা সালফারের অক্সাইড এইসব থাকবে। কার্বন মনোঅক্সাইড থাকতে পারে, যেসব জায়গায় গাড়ি ফাড়ি প্রচুর চলে সেসব জায়গায় কার্বন মনোঅক্সাইডের ধোঁয়া থাকবে বেশি, ইত্যাদি থাকবে। তো ন্যাচারালি আমরা যখন এয়ারের কম্পোজিশনের কথা বলবো, এয়ারকে মিক্সচার হিসাবে ট্রিট করব, তখন কিন্তু তার প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টের কথাই বলবো। তার ভেরিয়েবল কনস্টিটিউয়েন্ট কোথায় কি চেঞ্জ হচ্ছে সে কথা কিন্তু আমরা নিয়ে আলোচনা করব না। তাই এয়ারকে কিন্তু আমরা হোমোজেনিয়াস মিক্সচারই বলবো। হ্যাঁ, শুনতে পেলাম না বাবু, ভালো করে বল। এয়ার হোমোজেনিয়াস তার কারণ এয়ারের সমস্ত জায়গাতেই অক্সিজেন প্রিন্সিপাল যে কনস্টিটিউয়েন্ট, প্রিন্সিপাল মেইন যে কনস্টিটিউয়েন্টস, সেটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন। এরাই হচ্ছে, দেখ অক্সিজেন যদি 20%-এর মতো থাকে আর এটা যদি 79%-এর মতো থাকে, তাহলে দুটো মিলিয়েই কত 99% হয়ে যাচ্ছে।
তো এই দুটোর কিন্তু কোনো পরিবর্তন হয় না, সব জায়গায় নাইট্রোজেন আর অক্সিজেন একই থাকে। সে ইংল্যান্ডেও থাকে, স্পেনেও থাকে, ইয়েতেও থাকে, পর্তুগালেও থাকে, আমাদের ইন্ডিয়াতেও থাকে, সব জায়গায় অক্সিজেন এবং নাইট্রোজেনের পার্সেন্টেজ একই থাকে। বাকি যেসব কার্বন ডাইঅক্সাইড একটু একটু ভ্যারি করে, ওয়াটার ভেপার, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি ভ্যারি করে, কিন্তু সেটা প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট নয়, তারা ভেরিয়েবল কনস্টিটিউয়েন্ট। সেই জন্য তাদের কথা আমরা এয়ারের যে মিক্সচার তার কথা কিন্তু ওদের কথা আমরা ধরবো না, ওদের কথা আমরা বলবো না। তার মানে ওটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট হতে হবে, হ্যাঁ, মানে অক্সিজেন নাইট্রোজেন কি ইভেনলি ডিস্ট্রিবিউট হতে হবে। একদম তাই হয়, এয়ারে তাই থাকে, সারা পৃথিবীতে যে কোনো জায়গাতেই এয়ার তাই থাকে। ঠিক আছে? আরে তো স্যার এয়ার তো হেট্রোজিনিয়াস। হ্যাঁ, আমি কি বললাম যে প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টের উপরে বেস করে ওকে হোমোজেনিয়াসই বলা উচিত, কারণ এয়ারের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন ইত্যাদির কোনো পরিবর্তন হয় না। কিন্তু কেউ যদি হেটেরোজেনিয়াস বলে তাহলে কোনো কোনো পার্টিকুলার জায়গায়, যা হয়তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা এরকম ধরনের কোনো জায়গা, যেসব জায়গাতে আদার গ্যাসেস রয়েছে, সেই সব গ্যাসের যদি কনসিডারেশনের মধ্যে রাখিস তাহলে তাকে হেটেরোজেনিয়াস বলা যেতে পারে, কিন্তু প্রাইমারিলি ওটা হোমোজেনিয়াস। এই কথাই আমি তোকে বলেছি, প্রাইমারিলি। তো আমরা এই সমস্ত কথাগুলো বললাম, হোমোজেনিয়াস হেটেরোজেনিয়াসের বিষয়টা আমি বললাম। আজকে এরপরে আমরা এলিমেন্ট কম্পাউন্ড মিক্সচারের যে এলিমেন্ট সবসময় হোমোজেনিয়াস হয়, কম্পাউন্ড সবসময় তারা হোমোজেনিয়াস হয়, কিন্তু মিক্সচার সেটা কিন্তু হোমোজেনিয়াস হেটেরোজেনিয়াস দুটোই হতে পারে। মিক্সচার হোমোজেনিয়াস হতে পারে, হেটেরোজেনিয়াসও হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু এলিমেন্ট সবসময় হোমোজেনিয়াস হবে, কম্পাউন্ডও সবসময় হোমোজেনিয়াস হবে। কম্পাউন্ডের সব জায়গায় একই টাইপের অ্যাটম থাকবে, কিন্তু মিক্সচার কিন্তু সেটা আমি আগেই দেখিয়েছি যে সেটা হোমোজেনিয়াসও হতে পারে বা হেটেরোজেনিয়াস হতে পারে। এই কথা আমি বললাম, আজকে এই পর্যন্ত আমি করলাম। পরের দিনকার আমরা এই মিক্সচার এবং তার সলিউশন ইত্যাদি নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, নেক্সট উইকে একই সময় ক্লাসে। আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। ওকে। Yes.